হাই, তোমরা সব কোথায়? আমি তো এসে পড়েছি, তোমরা সব চটপট জয়েন করো। আর তোমরা সব কে কেমন আছো? আর হোলির আগাম শুভেচ্ছা, হ্যাপি হোলি তোমাদেরকে জানিয়ে দিলাম। দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা। তো আমার একটা প্রোগ্রাম ছিল আজকে, সেইখান থেকে এসে আমি ডিরেক্ট এখানটায় তোমাদের কাছে চলে এসেছি। যদিও আমার শরীরটা ততটা ভালো নয়, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সেই কারণে জানি না কতটা কি করতে পারবো, গলার অবস্থা খুবই খারাপ। তো তোমরা সব চটপট একটু জয়েন করো। তোমরা যদি তাড়াতাড়ি ঝটপট চলে আসো তো আমিও অনুষ্ঠানটা শুরু করতে পারি। সবকে কেমন আছো? আগাম শুভেচ্ছা জানালাম, হোলি, হ্যাপি হোলি, দোল পূর্ণিমার। আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো। রঞ্জিতা পল বলছে এসে গেছি ডিয়ার। থ্যাংক ইউ। খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব সাবধানে যে যার হোলি খেলো। আর আমারও একটা প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রামটা থেকে ডিরেক্ট এখানটায় চলে এসেছি। তো আমার শরীরটাও ততটা ভালো নয়, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই সময় না এখন প্রচণ্ড ঠান্ডা গরম লাগছে। তো সেই কারণে তোমরাও একটু সাবধানে থেকো, একটু ঠান্ডা গরমের হাত থেকে একটু নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আর সবাই খুব 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 ভালো থাকো। আচ্ছা, অর্ক সেন বলছে আহা, বাতাসে উড়িছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে বসন্ত গেছে। সত্যি এসে গেছে। দুরু দুরু করছে সবার মন যে কবে আসবে, আর কবে আমরা একটু আনন্দ করব, বাচ্চারা আনন্দ করবে, বড়রা আনন্দ করবে। হ্যাপি হোলি। হ্যাঁ, শুভ শুভ দোল পূর্ণিমা প্রত্যেককে অ্যাডভান্স জানিয়ে দিলাম, যেহেতু আমি আর এর মধ্যে আর প্রোগ্রাম পাবো না। তো সবাই খুব 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 ভালোভাবে আনন্দ করো, মজা করো। আর এরপরে যখন আমি আসবো তখন আমাকে জানিও কে কে মজা করলে, কতটা মজা করলে। আচ্ছা, ইটস তৃষা বলছে হাই, গুড ইভিনিং। রঞ্জিতা পল হাই, বলছে গুড গুড ইভিনিং। ইভিনিং, আমি ফার্স্ট এসেছি। ইন্দ্রাণী মজুমদার বলছে হাই। অনামিকা সরকার হাই, লিখছে কাকিমা খুব সুন্দর লাগছে আজ থ্যাংক তোমাকে। ইউ সোনা, থ্যাংক ইউ। আমার বন্ধু অনামিকা, আমার এই ব্যারাকপুর। হ্যাঁ জানি, আমি অনামিকাকে, ওর প্রোগ্রাম দেখি তো আমি। আচ্ছা, পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে এসে গেছি, ওনারই স্টোরি। আচ্ছা, আর রঞ্জিতা পল বলছে তোমাকে আর সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি ইন হ্যাপি হোলি। অ্যাডভান্স। প্রত্যেককে অ্যাডভান্স জানিয়ে দিলাম। আচ্ছা, সবাই খুব পাপিয়া মজা করো। বন্দ্যোপাধ্যায় বলছে হ্যাপি হোলি। অনিন্দিতা মুখার্জি বলছে হাই। হাই। আচ্ছা, কজন হলো? 10 জন। 10 জন হয়েছে তো আমি শুরু করি, কারণ 10টা বেজে গেছে। আর তোমরাও 10 জন হয়ে গেছো, অসুবিধা নেই। তো সেই কারণে আমি শুরু করি, কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কখন যে কাশি উঠে যাবে, এতটা পরিমাণে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছিল। তো সেই কারণে আমার আজকে সত্যি করে তোমাদের ভালোবাসার টানেই এসেছি। আমার ইচ্ছা ছিল না, তার মধ্যে একটা যেহেতু প্রোগ্রাম ছিল, মানে করবো কিনা, আমার এতটা শরীর খারাপ, জানি না শরীর পারমিট করবে কিনা। তথাপি তোমাদের ভালোবাসার টানে এসে গেছি। তো আর লেট করলাম না আজকে, তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি। তো তোমরা সবাই থাকো, আর গল্পটা তাহলে শোনো। হ্যাঁ, তো আজকে আমি শুরুতে একটা গল্প বলবো। গল্পটা আমার যদিও খুবই খুব ভয় লেগেছে, দেখো তোমাদের কেমন কি লাগে। তো গল্পটা হচ্ছে এটা বেলেঘাটার একটা ঘটনা। তো আমি যার কথা বলছি, তো সে, তার নাম ময়ূরাক্ষী। হ্যাঁ, তো ময়ূরাক্ষীর হাজবেন্ড কি করে বলো তো? শাড়ির ব্যবসা করে। তো শাড়ির ব্যবসা করে, সেহেতু ময়ূরাক্ষীর হাজবেন্ড বাইরে বাইরে থাকে। আর ময়ূরাক্ষীর একটা মেয়ে হয়েছে। তো মেয়েটার বয়স হচ্ছে গিয়ে তোমার এই 6-7 বছর। হ্যাঁ, 6-7 বছর। ওর নাম হচ্ছে মিষ্টু। তো যখন মিষ্টু হওয়ার পর থেকেই না ময়ূরাক্ষী না মোটামুটি একটু অসুস্থ অসুস্থ থাকে। হ্যাঁ, তো তার জন্যে ময়ূরাক্ষীর মাকে এনে রাখতে হয়। হ্যাঁ, মাসিমাকে এনে রাখতে হয়। তো মাসিমা কি করেন, কিছুদিন এখানে থাকেন, ওনারও তো সংসার আছে। তো সেই কারণে মাসিমা কিছুদিন এখানে থাকেন, আবার কিছুদিন নিজের সংসারে ছেলে স্বামীর কাছে যান। এইভাবে আর কি সময়টা যতদিন ওর না সুস্থ হচ্ছে ময়ূরাক্ষী, তো ততদিন আর কি এভাবেই মাসিমা থাকেন। হ্যাঁ, তো যখন এই বেলেঘাটার যেই আমি ঘটনাটা বলছি,
তো ওরা কি করেছে, ওর হাজবেন্ড যেহেতু বাইরে বাইরে থাকে, ওকেও না ওই ও মানে কি শ্বশুর বাড়িতে থাকতো না, ও ভাড়া বাড়িতে থাকতো। তো ও একটা বাড়িতে মানে বেলেঘাটাতেই একটা মানে বাড়ি, নতুন একটা বাড়িতে ও যখন ভাড়া এসেছে, মানে নতুন বলতে কি কেউ ব্যবহার করা, মানে ওরা এবার এবার এখানে ফার্স্ট টাইম আসছে যে থাকবে বলে। তো যখন এসেছে বাড়িটাতে, আসার পরে এবারে দেখো বাড়িতে আসলে যতই পরিষ্কার করে বাড়ি দিক না কেন, তো বাড়িতে আসলে কি বলতো, ওকেও তো কিছুটা সেটেল হতে হবে জিনিসপত্র রেখে, আর নিজেকেও কিছু পরিষ্কার একটু করে নিতে হচ্ছে। তো সেই কারণে ও কি করেছে, মানে ময়ূরাক্ষী একটা মেয়েকে নিয়ে এসেছে যে কিনা ওদের বাড়িতে কাজ করতো। এইখানে ও করবে না, ওর বাপের বাড়িতে কাজ করতো, সেই মেয়েটাকে নিয়ে ময়ূরাক্ষী এসেছে ঘর পরিষ্কার করতে। আর ওর মা এখন বাড়িতেই রয়েছে, মানে ওর নিজের ময়ূরাক্ষীদের বাড়িতে রয়েছে, কেননা ওর বাবার একটু শরীরটা খারাপ। তা বলছে যে ময়ূরী তুই যা, তুই গিয়ে, আর ও কাজের মেয়েটাকে পাঠিয়েছে, তোরা গিয়ে ঘরটা তো সবই মোটামুটি কিছুটা পরিষ্কার, আর একটু পরিষ্কার করে তোরা জিনিসপত্র গোছা, তোর বাবা একটু সুস্থ হলে আমি যাব। হ্যাঁ, তখন আমি তো গিয়ে থাকি যেরকম ওরকম থাকবো কিছুদিন। তো তারপরে কি করেছে, যখন ওরা এরকম ঘর টর গোছাচ্ছে, দুইজনে মিলে ঘর গোছাচ্ছে, ঘর পরিষ্কার করছে, প্লাস গুছিয়ে গুছিয়ে রাখছে। এবার পুরো একটা মানে ওদের দুটো এরকম রুম, তার মধ্যে ডাইনিং, হ্যাঁ, সব কিছুই যেরকম একটা ফ্ল্যাটে থাকে মোটামুটি ওই রকম বাড়ি। হ্যাঁ, বেশ তিনতলা একটা বাড়ি। আর ওই বাড়িওয়ালা ওপরে থাকে, নিচেটা আগেও ভাড়া দেওয়া ছিল, ওই ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর ময়ূরাক্ষীরা ভাড়া এসেছে। তো এখন যাই হোক, ওরা যখন গোছাচ্ছে, সব কাজকর্ম করছে, এর মধ্যে ওই সে মানে মিষ্টু কি করেছে, মিষ্টু খেলতে খেলতে ও এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, যেহেতু নতুন ওর কাছে বেশ মজাই লাগছে দেখতে, সবকিছু ঘর ঘুরে ঘুরে দেখছে। তো ঘর ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ ময়ূরাক্ষী নজর করেছে যে মানে মিষ্টুর হাতে একটা ডল, একটা মেয়ে পুতুল, যে কিনা যেরকম থাকে দুদিকে চুল বিনুনি করা, সুন্দর ফ্রক পরা, এত সুন্দর পুতুলটা, এত প্রাণবন্ত, যে এই পুতুলটা মোটামুটি মানে মনে হচ্ছে সবে যেন পুতুলটা কেউ মানে কিনে নিয়ে এসেছে। তো তখন ময়ূরাক্ষী বলছে, মিষ্টু তুমি পুতুলটা কোথায় পেয়েছো? তখন বলছে শুরু হয়ে গেছে, তখন বলছে যে মা আমি পুতুলটা ওই একটা স্টোর রুম দেখালো, বললো স্টোর রুমে আমি এই পুতুলটা পেয়েছি, আমি এটা নিয়ে খেলবো। তো ওর মা বলছে যে পুতুল তো নোংরা নয়, হ্যাঁ, একদম মনে হচ্ছে এই মাত্র দোকান থেকে কিনে আনা, বা এই মাত্র কেউ ডেলিভারি করে গেল। হ্যাঁ, তো তখন এক এক কথাই ময়ূরাক্ষী বলেছে যে হ্যাঁ খেলো। আবার যখন ও খেলো বলেছে, তো সেই সময় মিষ্টু কি করেছে, মানে হুররে এরকম একটা আনন্দ করে পুতুলটাকে ধরে নিয়ে বেরিয়ে গেছে। তো তখন ও আবার আরাক মনে ভাবছে যে যারা কিনা এই বাড়িতে ছিল, তো তারা যখন সব নিয়ে যেতে পেরেছে, তো পুতুলটা নেয়নি কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, পুতুলটা তো অতটা নোংরা বা ছিঁড়ে গেছে যে তাই ফেলে দিয়ে গেছে তা তো নয়, তাহলে পুতুলটা রেখে গেছে কেন? তা যাই হোক, এই সমস্ত কাজের মধ্যে ভুলে গেছে যে সব নিয়ে গেছে, পুতুলটা রেখে গেছে। তো এদিকে কি করেছে মিষ্টুর, মানে এরা গুছিয়ে গাছিয়ে বেশ কিছুদিন হয়েছে থাকছে। তো সেই সময় সরি, তো সেই সময় কি করেছে মিষ্টুর, এখন কি হয়েছে, ও এতটা মানে ওই পুতুল ছাড়া মিষ্টু যেন মনে হয় মানে একটা হয় না, মানে ওই একটা মানে নেশা, মানে ওই সারাক্ষণ ওই মেয়ে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে যাই করছে, হাতের মধ্যে কিন্তু ওই পুতুলটা ওর থাকছে। এমনকি ও রাত্রে যখন ঘুমাচ্ছে, ওর বিছনার পাশে পুতুলটাকে নিয়ে ঘুমাচ্ছে।
তো যখন এইরকম করছে, ওর মা একদিকে ভাবছে যে ঠিক আছে, যে কদিন মা না আসে, কারণ মা না আসলে তো ওকে সামলানোর মুশকিল হয়ে যাবে, কেন যেহেতু ও একটু ময়ূরাক্ষী একটু অসুস্থ অসুস্থ থাকে, আগেই বলেছি। তো বললো ঠিক আছে, যে কদিন মা না আসে সে কদিন ও যদি পুতুলটাকে নিয়ে থাকে, থেকে যদি ও সময়টা ইয়ে করে, তো ঠিক আছে, ও থাকুক। তো যাই হোক, এখন ময়ূরাক্ষী যখন ওকে মানে যখনই ডাকছে তখনই ও চট করে কোনো সাড়া দিচ্ছে না। আর কিন্তু ও যে চট করে সাড়া দিচ্ছে না, সেটা তো একটা ব্যাপার আছে। খুঁজতে গিয়ে যখন ময়ূরাক্ষী ভাবছে সাড়া দিল না, তাহলে কোথায় গেল মিষ্টু, কোথায় গেল, এবার সারা ঘর যখন খুঁজছে তখন কিন্তু ওকে খুঁজে পায় না, খুঁজে পায় না। তো সেই সময় এবারে যখন খুব কি হলো, এবার কিন্তু আমি বকবো, এবার কিন্তু আমি বকবো বলে যখন ধরো ওর মা আবার রিটার্ন ওখান থেকে ঘুরে অন্য কোনো ঘরে খুঁজতে যাবে, তো সেই সময় বলছে আচানক তখন ওর মাকে এরকম জড়িয়ে ধরে, পুতুলটা কিন্তু রয়েছে, ঘাপ করে ওর মাকে জড়িয়ে ধরে হেসে উঠলো। হ্যাঁ, এই তো আমি এইখানে, তো বলে তুমি তো এইখানে, আমি তো এতক্ষণ খুঁজলাম, কই দেখলাম না তো, কোথায় ছিলে? ও যে এই তো আমি তো খেলছিলাম ওর সাথে, আমি তো খেলছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি? কিন্তু সত্যি সত্যি কিন্তু ময়ূরাক্ষী বলছে যে সত্যি কিন্তু আমি ঘরটার মধ্যে ওকে দেখতে পাইনি, অথচ ও কিন্তু ওখানে নাকি বলে পুতুলটা নিয়ে খেলছিল। তো যাই হোক, এরকম বেশ কিছুদিন যাওয়ার পর একদিন কি হয়েছে, ময়ূরাক্ষী তখন ওকে কিন্তু বারবার করে বলেছে যে তুমি যখন, এবার তো স্কুল স্টার্ট হয়ে গেছে, কদিন ছুটি ছিল এই জিনিসপত্র এদিক ওদিক করার জন্যে, তো বলছে তুমি যখন স্কুল যাবে তখন কিন্তু তুমি খবরদার ডল কিন্তু নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, তো সেই সময় ও চুপ করেছিল, কিন্তু হ্যাঁও বলেনি, ও নাও বলেনি যে আমি এই ডল নিয়ে যাব না। ভালো কথা, ও কি করেছে একদিন, মানে স্কুলে গেছে, ওর মানে ময়ূরাক্ষী ওকে সাজিয়েছে, ওকে টিফিন দিয়েছে, ড্রেস করিয়ে দিয়েছে, তারপরে গাড়ি এসেছে, গাড়িতে উঠে মিষ্টু চলেও গেছে, কিন্তু বেশ মানে মানে টিফিন পিরিয়ডের আগে এবারে ফোন এসছে স্কুল থেকে, স্কুল থেকে ফোন এসেছে, গার্জিয়ান কল হয়েছে। তো যখন স্কুল থেকে ফোন এসেছে, তো ময়ূরাক্ষী তখন যায় স্কুলে, যাওয়ার পরে বলছে যে আপনার মেয়ে, আপনার মেয়েকে আপনি পুতুল দিয়ে স্কুলে পাঠিয়েছেন? তখন বলছে যে না, ও তো পুতুল নিয়ে আসেনি। সরি গো, খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তো বলছে না, ও তো পুতুল নিয়ে আসেনি, আমি নিজে ওকে ব্যাগ গুছিয়ে দিয়েছি, আমি নিজে ওকে সম্পূর্ণ টিফিন থেকে সব দিয়েছি। বলে তাই নাকি, চলুন ম্যামের কাছে। তারপরে হেডমিসের কাছে গেছে, তখন দেখছে হেডমিসের টেবিলের ওপরে পুতুলটা। এবার অত বড় পুতুলটা কি করে ও ব্যাগের মধ্যে নিয়ে আসলো, ময়ূরাক্ষীর চোখকে আড়াল করে, মানে ময়ূরাক্ষী পুরো থ হয়ে গেছে, পুরো ওখানে নার্ভাস হয়ে গেছে যে আমার মেয়ে কখন নিয়ে আসলো। হ্যাঁ, তখন বলছে ম্যাম সরি, ওরা ক্ষমা টমা চাইলো যে আর ফার্দার আর কখনো হবে না, আমি বুঝতে পারিনি, ঠিক আছে আমি পুতুলটাকে নিয়ে যাচ্ছি। তো ও তো স্কুল করলো, মিষ্টু তো সেই দিন স্কুল করলো। এইবারে ও মানে ময়ূরাক্ষী পুতুলটাকে নিয়ে এসেছে। এখন পুতুলটাকে ময়ূরাক্ষী নিয়ে এসে না ভাবছে কি, মিষ্টু আসার আগে পুতুলটাকে আমাকে লুকিয়ে ফেলতে হবে কোথাও। হ্যাঁ, তো মানে ও বলছে যেই ওদের ঘরের, মানে যেই ঘরটার মধ্যে পুতুলটা পেয়েছে, ওই ঘরের ওপরে একটা লফট আছে, ওই লফটের মধ্যে ময়ূরাক্ষী মানে ডলটাকে ঢুকিয়ে রেখেছে, ঢুকিয়ে রেখে দিয়েছে। দেওয়ার পরে এবারে যখন স্কুল থেকে মিষ্টু এসেছে, তো তখন তো এবার ঘরে ঢুকেই না মিষ্টুর আর কোনো কথা নেই, ও জাস্ট একদম মনে হচ্ছে মানে মানে একটা নেশার মতন ও জাস্ট যে মানে বই রেখেছে, ব্যাগ রেখেছে, গিয়ে একদম এক ছুটে চলে গেছে ওই ঘরটাতে। যখন ওই ঘরটাতে চলে গেছে, চলে যাওয়ার পর তখন ময়ূরাক্ষী বলছে বিশ্বাস করুন, আমি তো জানি ও পুতুলটা পাবে না। হ্যাঁ, আমি মনে মনে
একটু ভয় পাচ্ছি যে হয়তো ও কাঁদবে, আবার এক মনে ভাবছি যে ভালো হয়েছে, ওর এতটা নেশা হয়েছে এই পুতুলটার জন্যে পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি কি করেছি, ও যখন ড্রেসটা ছেড়ে ওই ঘরে ঢুকে গেছে, বলছে আমি তখন ওর খাবার টাবার সবকিছু রেডি করছি। রেডি করে বলে বিশ্বাস করবেন না, রেডি করে যখন আমি যাচ্ছি যে ওকে খাবারটা এরকম ডাইনিং এ খাবারটা রেখে যে ওকে ডাকতে যাচ্ছি, এবার তুমি ফ্রেশ হয়ে নাও, খাবারটা খাবে। বলছে আমি গিয়ে দেখলাম ও দিব্যি পুতুলটার সাথে খেলছে। আমি যে ওর পেছন থেকে গেছি, ওর সেইটাও কোনো হুঁশ নেই। ও দিব্যি পুতুলটার দিকে পুতুলের সাথে খেলছে আর মানে হাসছে। একটা একটা মানুষের সাথে কথা বললে, আনন্দ হলে যেই রকম হাসি, যেন মনে হচ্ছে ওর সাথে, যেন মনে হচ্ছে ওই ডলটা কথা বলে, তার প্রতি উত্তরে ও হাসছে। হ্যাঁ, বলছে আমার মানে থ হয়ে গেছি, পুরো কাঠ হয়ে গেছি আমি। আমার আর একদম নড়বার শক্তি নেই যে লফটের থেকে কি করে ও পুতুলটা বার করলো। মানে এইটা আমি মানে আমার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। বড়রা হলে আমি ভাবতাম হয়তো কিছুর ওপরে উঠে ও লফটের থেকে বার করেছে, কিন্তু এইখানে আমার মাথায় আসছে না যে ও কি করে, মানে আমি এত শিহরিত হয়ে গেছি, এত ভয় পেয়ে গেছি, কল্পনার অতীত। বলে আমি এতটা ভয় পেয়ে গেছি। তারপরে যখন আমি মিষ্টুকে বকা দিলাম, তুমি ডলটা কোথায় পেলে, তখন ও মানে প্রথম তো কিচ্ছু বলবেই না, তুমি সত্যি কথা বলো তুমি ডলটা কোথায় পেয়েছো। হ্যাঁ, না হলে কিন্তু আজকে তুমি এক্ষুনি কিন্তু আমি তোমার বাপির কাছে ফোন করব, করে কিন্তু আমি তোমার নামে সব বলবো যে তুমি এত দুষ্টু হয়েছো। তখন বলছে ডলটা তো এখানেই ছিল, আমি তো ঘরে ঢুকেই তো ডলটা পেয়েছি। তো এই কথাটা বিশ্বাস, মানে এই কথাটা ওর একটা এমন বড় ধাক্কা লেগেছে মাথায় যে এখন না ওর যেন মনে হচ্ছে কি একটা আতঙ্ক, যে সত্যি ডলটা আসলো কি করে ওপর থেকে। আর লফটের আমি ছিটকানি আটকে দিয়েছি, পড়ে যাওয়ারও কোনো কথা না। হ্যাঁ, তো যাই হোক, এখন না ও যেন একটা ভয়ের আতঙ্কের মধ্যে ও রয়েছে যে ওই যখনই মিষ্টু ঘুমিয়ে পড়বে, আমি এমন একটা ব্যবস্থা করব যে ডলটা যেন ও আর হাতে না পায়। তো সেদিন কি হয়েছে, সেই দিন আবার মানে ময়ূরাক্ষীর মা মাসিমা উনি এসেছেন। হ্যাঁ, উনি তো বললেন আমি কদিন পর আসছি, তো উনি জানে আমার মেয়ে একা পারবে না যেহেতু অসুস্থ। তো মাসিমা এসেছেন। এইবারে মাসিমা যখন এসেছেন, আসার পর মানে এতদিন কি ছিল না, মানে দিদুন অন্তঃপ্রাণ ছিল। তো দিদুন আসলে কোথার থেকে ছুটতে এসে জড়িয়ে ধরা, হ্যাঁ কান্না, তুমি আমাকে নিয়ে যাওনি কেন, তাহলে তুমি আমার জন্য কি এনেছো, এইরকম বলতো। হ্যাঁ, এদিন কি হয়েছে, মানে যখন মাসিমা এসেছে, তো সেই সময় মিষ্টু কি করেছে, হাতে পুতুলটা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ওইখানটা থেকে না, আবার আস্তে করে ওই ঘরটায়, যেই স্টোর রুমটা, ওটার ভেতরে ঢুকে গেছে। এইবারে না মাসিমার না একটু মনে মনে না, যে ও ভেবেছিল কি যে মিষ্টু একটুখানি অভিনয় করবে, মানে অভিমান করবে, আমিও একটু মানে ওকে ভোলাবো, অনেক জিনিস টিনিস নিয়ে এসেছে। তো সেই জায়গাটা না মানে কি হলো এরকম একটা। হ্যাঁ, ও মাসিমার না একটুখানি কেমন জানি লেগেছে যে কই ও তো আমাকে কিছু বললো না, কাঁদলো না, আমার কাছে আসলো না। তারপর মাসিমা যাই হোক ঘরের মধ্যে ঢুকে ঢুকে যখন ওই মিষ্টু ময়ূরাক্ষীকে বলছে যে কি হয়েছে বলতো, দিদি ভাইয়ের কিছু হয়েছে, তুই কি বকেছিস, হ্যাঁ দিদি ভাই আমাকে দেখে এরকম একটা মুখ করে, মানে কি সন্তুষ্ট না আমাকে দেখে, হ্যাঁ এইরকম একটা মুখ করে দিদি ভাই চলে গেল, কি হয়েছে। তখন বলছে যে মা তোমাকে না একটা কথা বলি। তখন ও বলল যে এরকম আমি না এই ঘরের মধ্যে এসে এইরকম এই ডলটা পেয়েছি, আর তারপর থেকেই মিষ্টু ওই পুতুলটা নিয়ে এই মানে ওর সাথে যেই যেই জিনিসগুলি হচ্ছে সেইগুলি বলে স্কুলে আমি নিজে হাতে ব্যাগ গুছিয়েছি, ওখানে পুতুলটা যাওয়ার কথা না। আর আমি লফটে পুতুলটাকে তুলে রেখেছি, সেই পুতুলটাও নিচে আসার কথা নয়। তাহলে কি করে ওর হাতে এই জিনিসটা আসলো। হ্যাঁ, বলে মা আমার নিজেরই না এখন মানে মানে একটা আশ্চর্য লাগছে, একটা কেমন ভয় ভয় লাগছে যে এখন আমি কি করব, এই পুতুলটা যেভাবেই হোক ওর কাছ থেকে কিন্তু আমার সরাতে হবে, যেভাবেই হোক।
তখন বলল যে আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, ও এমনিতেই তো ও দিদুনের কাছে ঘুমাতো, বলছে আমি ওকে আজকে নিয়ে শোবো, ওই রাতের মধ্যে তুই জলটাকে যেভাবেই পারিস, যত দূরে পারিস ফেলে দিয়ে আসবি, বা কিছু একটা করিস, লুকিয়ে এমন জায়গায় লুকিয়ে রাখ আপাতত যে ও যেন না খুঁজে পায়। হ্যাঁ, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি তোমার কাছে আজকে নাও। হ্যাঁ, তো এবারে কি করেছে, মিষ্টু কি করেছে, দিদুনের কাছে ঘুমাবে না, দিদুনের কাছে আমি ঘুমাবো না, আমি তোমার কাছে ঘুমাবো, আমি দিদুনের কাছে ঘুমাবো না, সেই কি কান্না, মানে এটা যেন মানে অন্য রকমের একটা ব্যাপার। তখন কি করেছে, ওর দিদুন কি করেছে, হাত থেকে এবারে যখন জোর করে ওর মা দিয়ে গেছে, এক হাতে কিন্তু ও ডলটাকে ধরে রেখেছে, আর এক হাতে ও এসছে ঘরে। তো মানে ওর মানে মাসিমা বলছে সেই সময় না আমার যেন মনে হলো পুতুলটাকে মুখটা যেন মনে হলো কি আমার দিকে তাকিয়ে, মানে মনে হলো যেন ও হাসছে। ঠিক জানি না, বলতে পারবো না যে এটা কি করে আমি দেখলাম, নাকি আমার মনের কোনো উদ্ভট মানে কল্পনা, যে আমার মনে হলো 1 সেকেন্ডের মতন আমার মনে হলো পুতুলটা যেন আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। তখন না আমি হকচকিয়ে গেছি যে আমি কি ঠিক দেখলাম নাকি আমি ভুল দেখলাম। তখন মাসিমা বলছে যে তুমি এই ডলটাকে মায়ের ঘরে রেখে আসো, না হলে কিন্তু তোমাকে আমি এখানে শুতে নেব না, আর মাও কিন্তু তোমাকে আজকে ঘরে তুমি খুব দুষ্টু হয়েছো, আমি মায়ের কাছে কিন্তু শুনেছি। হ্যাঁ, তুমি দিয়ে এসো শিগগির মায়ের কাছে। তো ও তো মায়ের কাছে যাবে না, দিদুনকে তুমি পচা, তুমি কেন এসেছো, তুমি বাজে, মানে যেই কথা কোনো দিন মিষ্টু বলতেই পারে না, ওর মায়ের থেকেও বেশি দিদুনকে ভালোবাসে, ওই মেয়ে এই ধরনের ভাষা বলছে, তুমি পচা, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে, তুমি চলে যাও, এইরকম বলছে। মানে ও আর মানে ওর ভেতরে ও নেই, যেন মনে হচ্ছে কেউ ওকে এই কথাগুলি বলাচ্ছে, মানে কেউ যেন ওর ভেতরে বসে ও এই কথাগুলি ওকে বলাচ্ছে, সেই চোখ মুখ বড় বড় করে রাগ দেখিয়ে বলছে তুমি পচা, তুমি চলে যাও, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে। তখন কি করেছে ওই মাসিমা ওকে জোর করে খাটে উঠিয়ে পুতুলটাকে নিয়ে ওই ইসেকে বলেছে, যে ময়ূরাক্ষীকে বলছে তুই এখন এটা রেখে দে, আমি ওকে নিয়ে দেখি না ও কতটা ইয়ে করে, এই অভ্যাসটা তো ভালো হচ্ছে না। হ্যাঁ, কেন এইরকম করছে, ওর পড়াশোনাতে মন থাকবে না এরপরে, এমনি স্কুল থেকে এরকম বলেছে। সেদিন রাত্রে মানে বলছে ঠিক 2:30-3টে যখন বাজে, সেই সময় তো আমি বুঝতে পারিনি যে 2:30-3টে বাজে, ওকে নিয়ে যখন শুয়েছি, বলছে মিষ্টুকে নিয়ে যখন শুয়েছি, তো সেই সময় হঠাৎ করে মনে হচ্ছে যে মানে মিষ্টু তো বলছে যে প্রথম দিকে তো একদম মানে কিছুতেই ঘুমাচ্ছে না, অস্বস্তি অস্বস্তি করছে, একবার এপাশ ওপাশ করছে। তো যাই হোক আমি চেপে ধরে যখন ওকে শুইয়ে দিয়েছি, বলছে 2-2:30টার সময় হঠাৎ না কেউ দরজা নক করছে। মানে উনি বলছে যে আমি কিছুতেই বলতে পারছি না, মানে আমার মানে এমন ভেতরটা লাগছে, প্রথম তো আমি বুঝতে পারিনি, দরজাটা যখন টক 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 করে না, মানে মানুষ যেরকম নক করে ওই রকম করে বলছে যে আমার দরজাটা নক করছে। তো আমি ভাবলাম কি যে যেহেতু মিষ্টু খুব কান্নাকাটি করেছে, সেই জন্য হয়তো ময়ূরাক্ষী দেখতে এসেছে যে মেয়ে ঘুমালো কিনা বা কোনো অসুবিধা হলো কিনা। বলছে যখন আমার সেই সময় আমি উঠেছি, আমি জানিও না যে কে ডাকছে, বলছে আমি উঠে যখন দরজা খুলেছি, তো সেই সময় আমি মানে আমি তো ডিরেক্ট তাকিয়েছি, সরাসরি তাকিয়েছি, তখন দেখছি কেউ নেই, কেউ নেই বলতে কেউই নেই। এখন দেখো আমাদের ঘরে ধরো আমরা 4জন রয়েছি বা 3জন রয়েছি বা 2জন রয়েছি, এবার কেউ যদি নক করে সে তো সেখানে দাঁড়িয়ে থাকবে, সে তো নিশ্চয়ই নক করে আর সেখান থেকে সরে যাবে না। তো তখন কি হয়েছে, তখন মানে মাসিমা বলছে কি সেই সময়টা আমি যখন ওখান থেকে এরকম যখন মাথাটা নিচু করেছি, বলছে আমি পুরো চমকে উঠেছি দেখে, মানে আমি এতটা জীবনে ভয় পাইনি, যে ওই ডলটা দেখছি নিচেই পড়ে আছে, আর মানে
ও কেমন পড়ে আছে, মানে এদিকে মুখটা করে, মানে মনে হচ্ছে যেন ওই দাঁড়িয়ে দরজাটাকে নক করেছে, করে ও হয়তো এরকম পড়ে গেছে। বলছে যখন আমি এই রকম দেখেছি না, দেখার পর আমার প্রচন্ড হাত পা কাঁপছে, মানে আমার মনে হচ্ছে কি শরীরটা ঝাঁকুনি দিচ্ছে, দিয়ে মনে হচ্ছে আমাকে বোবাই ধরেছে। আমার মুখ থেকে কোনো কথা সরছে না যে আমি কি দেখছি, আমি কি সত্যিই কি তাহলে এখানে ডলটা দেখছি, না কি আমি কি ভুল দেখলাম। বলছে আমি যেন ঘুমের ঘরে চোখটাকে একবার রগড়ে নিলাম যে দেখি তো আমি ভুলও দেখতে পারি। তো সেই সময় বলছে আমি যখন চোখটা এরকম রগড়িয়েছি, সেই সময়তে কি করে আমার পাশ থেকে, মিষ্টু কিন্তু পুরো ঘুমিয়েছিল, কি করে আমার পাশ থেকে ও নেমে ছুটতে গিয়ে এরকম ডলটাকে নিয়ে ও একদম ছুটতে একদম বুকের সাথে জাপটি নিয়ে শুয়ে পড়েছে। বলছে যখন এরকম ডলটাকে নিয়ে বুকের সাথে জাপটিয়ে যখন শুয়ে পড়েছে, তখন আমার ভয় এত পেয়েছে, আমি তখন লাইটটা জ্বালিয়ে দেখলাম যে তখন 2:30 বাজে। তো আমার এত ভয় লেগেছে, আমি আর সেই রাতটুকু মানে ঘুম আমার কিছুতেই আসছে না। আমি একবার ভাবছি যে ময়ূরাক্ষীকে ডাকবো কিনা, আবার ভাবছি যে এই কাজ তো ময়ূরাক্ষীর না, তাহলে তো আমাকে ডাকতো। হ্যাঁ, তাহলে এই কাজ কিসের? এইবার ওর মায়ের মনে হচ্ছে নিশ্চয়ই এমন কোনো ব্যাপার এই ডলটার ভেতরে আছে যে কিনা ও মানে আমার নাতনিকে পুরোপুরি একদম পুরোপুরি আমার নাতনির ওপর হাবি হয়ে গেছে। হ্যাঁ, তো এই কথা আমি যদি এখন গিয়ে ডাকি, এমনি তো অসুস্থ, হ্যাঁ, একা শুয়ে থাকে, তো আমি যদি এখন ডেকে ওকে সব বলি, ওর যদি কিছু একটা হয় তখন কি হবে? এদিকে মাসিমা নিজেও তো একজন বয়স্ক মানুষ, বুঝতেই তো পারছো যে ওই বয়সে এইরকম একটা ধাক্কা, মানে উনি মানে কি করবে ওই রাতটুকু, না বলছে যে আমি ঘুমাবো না শোবো না উঠবো না বসবো, এদিকে ভয় করছে যে আমি ডলটার পাশে শুতে আমার ভয় করছে, কিন্তু মিষ্টু কিন্তু বুকে এরকম জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তো বলছে সেই দিন আমি প্রতিজ্ঞা করেছি যেইভাবেই হোক এই পুতুলটা আমি মানে যতটা দূরে সম্ভব বা একে যতটা নষ্ট করা সম্ভব আমি ঠিক ততটাই একে নষ্ট করে দেব। কেন আমার নাতনিকে আমি কিছুতেই এর কাছে মানে আর ঘেঁষতে দেব না, কেন ওর তাহলে বিশাল বড় ক্ষতি হয়তো এই পুতুলটা করে দেবে। তখন উনি আর কি ভাবছে যে এরকম তো শোনা যায় যে পুতুলের ভেতরে আত্মা থাকে, মানে উনি শুয়ে শুয়ে না অনেক রকমের চিন্তা করছে, অনেক রকমের কথা ভাবছে যে মানে কি করবে পরবর্তীকালে এই পুতুলটাকে সকাল হলে। তো যাই হোক, যখন উনি তো একদম সারা রাত জেগে জেগেই কাটিয়েছে, ভোর হওয়ার আগে ও তো ওরকম বুকের মধ্যে নিয়েই শুয়ে রয়েছে, ও ভোর হওয়ার আগে উঠেছে, উঠে তখন এরকম দরজা নক করেছে, মেয়েকে ডেকেছে, মেয়ে উঠেছে, তখন বলছে যে ময়ূরী তোকে আমি একটা এরকম কথা বলছি, মানে ফিস ফিস করে বলছে যে কিছু একটা গন্ডগোল ওই পুতুলটার মধ্যে আছে, জানিস তো কিছু তো একটা ব্যাপার হবে। তাহলে দেখ এই বাড়িতে যারা ছিল তারা সব নিয়ে গেছে, এত সুন্দর পুতুলটাকে কেন নিয়ে যায়নি? হ্যাঁ, তো আমার মন বলছে তুই ভয় পাস না, তোকে একটা আমি কথা বলি, আমার মন বলছে কি এই পুতুলটার মধ্যে কোনো একটা ঘটনা আছে, আর এ কিন্তু আমাদের মিষ্টুর কিন্তু ক্ষতি করে দেবে। হ্যাঁ, তো তাহলে কি? তখন ময়ূরাক্ষী বলছে মা মানে করে কেঁদে দিয়েছে, মা কি করব তাহলে বলো, কি কি করা যায়? তখন বলছে ময়ূরাক্ষীকে, তখন বলল শোন তুই যেইভাবেই হোক একটু দিদুভাই একটু চোখের আড়াল হলেই আমি কি করব এই পুতুল নিয়ে চলে যাব। হ্যাঁ, যতটা দূরে যাওয়া যায় ততটা দূরের কোথাও ডাস্টবিন বা জঙ্গল বা যেখানেই হোক আমি এই পুতুলটা ফেলে দিয়ে আসবো, মানে কিছুতেই আমি ওর মানে কাছে আসতে দেব না। হ্যাঁ, তো তখন বলল যে ঠিক আছে মা, মিষ্টু তো এখন ওকে তো বুকে নিয়ে ঘুমিয়ে রয়েছে, বলছে ও যখন টয়লেট ফয়লেট যাবে তো সেই সময় তুমি তখন ওকে পুতুলটাকে নিয়ে যেও। হ্যাঁ, তখন বলছে ঠিক আছে, ওদের ভেতরে ভেতরে এই সমস্ত কথা হয়ে রইল।
ঠিক যখন মিষ্টু উঠেছে, ও যখন টয়লেট গেছে, একদম মানে ওরা এরকম রেডি, ও দিদুন বলছে যে আমি একদম শাড়ি টাড়ি পরে হাতে ব্যাগ ঠ্যাগ নিয়ে আমি রেডি, যে ও ঢুকবে আর আমি সাথে সাথে পুতুলটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমিও সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, তো সেই রকমই কাজ হলো। কি করেছে, যখনই ও বাথরুমে ঢুকেছে আর সাথে সাথে মাসিমা একটা বড় বলছে, একটা বড় ব্যাগ পুরো যাতে একদম চেন দিয়ে পুরো আটকিয়ে, বলছে আমি একদম পাই পাই করে আমি যাচ্ছি, যে কতটা দূর, মানে আমার মন বলছে মানে আমি কত দূরে গিয়ে ফেলে আসলে আমার নাতনি মানে এর হাত থেকে মুক্তি পাবে। হ্যাঁ, তো যখন যাচ্ছে উনি হাঁটছে বহুদূর উনি চলে গেছে। বহুদূর যখন চলে গেছে, চলে যাওয়ার পরে তখন উনি বলছে যে না ঠিক আছে, এইবার তাহলে কি করব। উনি এই সমস্ত কথা যখন ভাবছে, তো পুতুলটা কিন্তু ওনার হাতে রয়েছে, ব্যাগটা কিন্তু দিব্যি ওনার হাতে রয়েছে, তথাপি উনি না কিছুক্ষণের জন্য না পুরো মানে উনি পুরো কিচ্ছু শুনতে পাচ্ছে না। কিছুক্ষণের জন্য মনে হচ্ছে কি উনি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছু দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। এদিকে উনি কি করেছে, রাস্তাটা যখন মানে এবার এই রাস্তা পার হয়ে উনি ওই রাস্তায় গেলেই একটা বিশাল বড় এরকম ধাবা, মানে ওই ওখানে নোংরা টোংরা পড়ে আর গাড়ি এসে তুলে নিয়ে চলে যায় ওই সময় ধাপা। হ্যাঁ, ওই ধাপার মধ্যে আর কি মানে ফেলবে যে ওইখান থেকে, আর তখনই গাড়ি ওই সকালবেলায় তো গাড়িগুলি পাস হয়, গাড়ি যাতে তুলে নিয়ে চলে যায়। উনি ওই সময়টুকু না উনি মানে কিছু শুনতেও পাচ্ছে না, বুঝতেও পাচ্ছে না, মানে বলছে কি কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে কি মানে সব যেন মানে যা স্টপ হয়ে গেছে, অথচ মানে আমি কিছু শুনতে পাচ্ছি না। আর আমার কানের ভেতর না বলছে যেন মানে মাইকের একটা ঘ্যান ঘ্যান, মানে যে মাইক খারাপ হয়ে গেলে একটা একটানা আওয়াজ হয়, আমার কানের ভেতরে না ওই রকম সেই জল ঢুকে গেলে যেরকম একটানা আওয়াজ হয়, ঠিক ওই রকম একটা একটানা আওয়াজ হতে হতে আমি রাস্তাটা ঠিক পার করতে যাব, সেই সময় বিশ্বাস করো বলছে কেউ যেন আমাকে মনে হলো মানে কোনো একটা বাচ্চা মতন মনে হলো আমাকে এতটা জোরে ধাক্কা মারলো, এতটা জোরে যখন আমাকে ধাক্কা মেরেছে আমি রাস্তার ওপর পড়ে গেছি। এবার রাস্তার ওপর পড়ে যাওয়ার পরে ওনার আর কোনো জ্ঞান নেই। হ্যাঁ, ওনার আর কোনো জ্ঞান নেই, ওনার পায়ের ওপর থেকে মানে ও যেইভাবে মানে ধাক্কাটা মেরেছে, তো উনি কি করেছে ছিটকে যখন পড়েছে আর পেছন থেকে গাড়ি আসছিল, গাড়িটা মানে একটুর জন্য বেঁচে গেছে কি ওনার পায়ের ওপর থেকে গাড়িটা উঠে বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছে এদিকে কি হয়েছে, ওনার তো ওই রকম হয়েছে, এবার সেইটা তো আর ময়ূরাক্ষী বাড়িতে বুঝতে পারছে না। হ্যাঁ, তো এবার ময়ূরাক্ষী যখন বাড়িতে এরকম রয়েছে, এত বেলা হয়ে গেল, মা এখনো আসছে না, হ্যাঁ মা কোথায় গেল, ওর তো ওই ওই টেনশন রয়েছে। আর এদিকে কি হয়েছে, এদিকে মিষ্টু হ্যাঁ ছুটতে যখন ঘরে এসে ডল আর পাচ্ছে না, ও এ ঘর ও ঘর এ ঘর ও ঘর এরকম ডল খুঁজছে, ও আমার ডল কোথায়, কাঁদছে আর বলছে আমার ডল কোথায়। হ্যাঁ, আর ওর টেনশন রয়েছে ময়ূরাক্ষীর মা কেন আসছে না। ঠিক এই সময় একটা ফোন আসলো যে ওর মায়ের নামে এরকম বললো যে অমুকের বাড়ির লোক আপনি, তখন বলছে যে হ্যাঁ বলুন, বলছে আপনি শিগগির আসুন, এরকম উনি কে হয়, তখন বলছে আমার মা হন, বলছে আপনার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এইবারে যখন বলেছে যে আমার মায়ের অ্যাক্সিডেন্ট, আপনার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তো ও সব একদম ঘরের মধ্যে এরকম রাখা, ও শুধু মিষ্টুর হাতটা ধরেছে ময়ূরাক্ষী, ধরে সাথে সাথে ও একটা টোটো করে সোজা তখন ওই হসপিটালের, যেই হসপিটালের নাম বলেছে সেই হসপিটালে তখন গেল, গিয়ে তখন দেখছে মা এরকম পায়ের মধ্যে এরকম ইয়ে করা, বলছে যে এরকম এখানে আপনি সই করুন, এরকম ওনার পায়ে করতে হবে কি কি সব মানে ট্যাকশন দিয়ে রেখে দিতে হবে, এরকম নানান রকম কি কি করতে হবে সব যখন বলেছে, বলছে আমি যেন একেবারে কান্নায় ভেঙে পড়েছি যে কি হলো আমার মায়ের। হ্যাঁ, আর সেই সেই সময়টুকু কিন্তু মিষ্টু কিন্তু মানে আর ওর মায়ের হাতে কোথায় সেই পুতুলের ব্যাগ গেল, কোথায় সেই পুতুল, মানে ওর মাও কিচ্ছু জানে না। ওর মায়েরকে যখন তুলে নিয়ে এসেছে
ওখানকার লোকও কিন্তু সেই ব্যাগটা, দেখো ব্যাগটা তো তাহলে আনতো, ওরা তো আর জানে না ব্যাগের ভেতর পুতুল আছে না টাকা আছে না জিনিস আছে। ওর মায়ের সাথে অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তাহলে নিশ্চয়ই ওখানে ব্যাগটাও থাকার কথা। ব্যাগটা ওরা কেউ কিচ্ছু পায়নি, শুধু ওর মাকেই তুলে নিয়ে এসেছে। তারপরে শেষে যখন ওর মাকে সব চিকিৎসা হলো, তখন ওর মাকে বলছে, মা কি হয়েছে? বলছে যে মা বিশ্বাস কর, আমাকে যেন কেউ মনে হলো ছোট ছোট দুটো হাত দিয়ে কিছুক্ষণের জন্য, আমি এমনি কিছু শুনতে পাচ্ছিলাম না, দেখতেও পাচ্ছিলাম না, ঠিক সেই সময় উপাস থেকে হয়তো গাড়ি আসছিল, আমাকে ধাক্কা মেরেছে কেউ, কিন্তু আমার পেছনে কিন্তু কেউ ছিল না, বাচ্চা মতন তো কেউ ছিলই না, ধাক্কা মেরেছে। তারপরে আর আমি কিচ্ছু জানি না, তখন তো শুনছি যে এরকম পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। তো তখন বলল যে, আর ওদেরকে জিজ্ঞাসা করলো যারা তুলে নিয়ে এসেছিল ব্যাগ ঠ্যাগ এরকম কিছু পেয়েছে কিনা, বললো যে না আমরা কিচ্ছু পাইনি, উনি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল, ওনার পায়ে এরকম হয়েছে। তো সেই সময় তখন ওরা বলেছে যাক বাবা বাঁচা গেছে, অন্তত এর হাত থেকে তো বেঁচেছে, মার তো চিকিৎসা হবে, ঠিক হবে। তারপরে বেশ কিছুদিন ওই রকম ওই মিষ্টু এঘর ওঘর খুঁজতো, কান্নাকাটি করতো। তারপরে আস্তে 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 মিষ্টিও ভুলে গেছে, আর মাও এরকম সুস্থ হয়ে বাড়িতে এসেছে। তারপর ওর বাবাও এরকম মা অসুস্থ শুনে, মানে মিষ্টুর বাবা শাশুড়ি অসুস্থ শুনে এরকম যখন এসছে, তারপরে তখন সমস্ত কথা এরকম বলল যে এই রকম জানো তো ঘটনা হয়েছিল। বলছে তাই নাকি, কই আমি তো জানি না এরকম হয়েছে। বলে না তোমাকে, তুমি থাকো বাইরে বাইরে, তোমাকে আবার টেনশন দেবো। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে মিষ্টিও ভুলে গেছে। ওরা ওই বাড়িতে অনেকদিন ছিল, বেশ কয়েক বছর ছিল, আর তেমন কোনো অসুবিধা হয়নি। তবে লাস্টে জানা গেল যে ওই বাড়িতে নাকি বলে একটা ফ্যামিলি ছিল, জিজ্ঞাসার ছলে আর কি, ওরা জিজ্ঞাসা করেছে যে এরকম আমরা আসার আগে কে ছিল এই বাড়িতে। তখন বললো যে একটা ফ্যামিলি ছিল, ওর মা বাবা আর একটা বাচ্চা মেয়ে ছিল। বলছে আপনার মেয়ের মতনই একটা বাচ্চা মেয়ে ছিল, কিন্তু মেয়েটার নাকি বলে জ্বরে, বলছে 3 দিনের জ্বরে এরকম বাচ্চাটা মারা যায়। তারপর থেকে ওরা এই বাড়িটা ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তখন ওরা জানতে পারলো বা বুঝতে পারলো যে তাহলে ঠিক সময় আমরা এই মানে আরো যদি কিছুদিন ঠিক আছে খেলছে খেলুক, এইটা যদি আমরা ভাবতাম করছে করুক, তো এই বাচ্চারা কি নিয়ে খেলছে, বাচ্চারা কতটা তার আয়ত্তের থেকে বেরিয়ে যাচ্ছে, এগুলি মায়েরা যদি ঠিক সময় যদি খেয়াল করে না, তো তার হাত থেকে বেঁচে যায়। তো এরা আর এটা নিয়ে আর কোনো আগে বাড়েনি, তবে এরা কিন্তু বুঝে গেছে যে এই পুতুলটার ভেতরে ওই বাচ্চাটার কোনো আত্মা হয়তো, মানে এতটাই ভালোবাসতো হয়তো পুতুলটাকে, ওরা যাওয়ার সময় কেন নিয়ে যায়নি জানি না, যেহেতু মেয়ের স্মৃতি তাই আর নিতে চায়নি। তো ওই বাচ্চাটার আত্মা হয়তো এই পুতুলটার মধ্যে ছিল, সে কিনা মিষ্টির ওপরে এতটা হাবি হয়েছিল। তো বলো তোমাদের কেমন লাগলো আমার প্রথম গল্প? সব কমেন্ট করে একটু জানাও। বলো একটু কেমন লাগলো তোমাদের। আশা করি খুব ভয় লেগেছে, বাচ্চাদের ব্যাপারে একটু ভয়ই লাগে। সবাই লাইভ চলাকালীনই অনেকবার বলছে খুব ভয়ের ঘটনা, তারপর ভয়ানক পুতুল। আচ্ছা, মহুয়া মহুয়া বাসু বলছে কাকিমা তোমার এই ঘটনাটা শুনে আমার দারুণ লাগলো। মধুমিতা চক্রবর্তী বলছে কি ভয়ঙ্কর গল্প। বুলবুল বলছে দারুণ ভয়ঙ্কর লাগলো। সুদীপ্তা মৈত্র বলছে হ্যালো দিদি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে। মধুমিতা চক্রবর্তী বলছে ভালো লাগলো। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে পুতুলের থেকে বেরোয়নি। তৃষা বলছে দারুণ লাগলো ঘটনাটা, ফার্স্ট ঘটনাটা। মনু বাসু বলছে ভালো লাগলো। প্রসেনজিৎ চ্যাটার্জি বলছে কবিতা ভালো হয়ে গেল, আচ্ছা। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে ভীষণ ভয়ে। মহুয়া বাসু বলছে কাকিমা তুমি একটু জল খেয়ে নাও। হ্যাঁ আমার বললাম তো আজকে কি কতটা কি পারবো জানি না। না এখন তো লাগছে না, রাখো। হ্যাঁ, তো ঠিক আছে, যেহেতু আর আজকে আর মানে শরীরটাও অত ভালো নেই, আমিও একটু একটা জায়গা দিয়ে এসেছি, তো আমি আর আজকে আর লেট করলাম না। হ্যাঁ, আমি দ্বিতীয় গল্পতে চলে যাচ্ছি। হ্যাঁ,
এই গল্পটা আমি তোমাদের বলবো, মানে এই গল্পটার মধ্যেও তোমরা যথেষ্ট পরিমাণে, আমার তো যথেষ্ট পরিমাণেই ভয় লেগেছে। এই গল্পটা হচ্ছে মানে দিল্লির একটা গল্প। দিল্লিতে, হ্যাঁ, মানে রুবি বলে একটা মেয়ে, মানে মেয়ে না, ওকে আমি বউ বলবো। তো ওর ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্সি একটা মেয়ে, হ্যাঁ। তো ও কি করে, একটা কল সেন্টারে চাকরি করে। তো ও কি করেছে, ওই দিল্লির একটা মানে মানে একটা মানে ওই 1 BHK একটা ফ্ল্যাট ও মানে রেন্টে নেয়, হ্যাঁ। তো ও যখন রেন্টে ওই ফ্ল্যাটটা দেখতে যায়, ফার্স্ট দিন যখন ও ফ্ল্যাটটা দেখতে গেছে, তো সেই সময় ও গেছে, যাওয়ার পর ওর ফ্ল্যাটটা দেখে ভালোও লেগেছে, হ্যাঁ। কিন্তু মানে ও দেখছে কি, মানে যেহেতু ফ্ল্যাটটা এতদিন বন্ধ ছিল, কিন্তু তথাপি ওর যেন মনে হলো যে ফ্ল্যাটটার মধ্যে একটা বাচ্চার পায়ের চলাফেরা, তার সাথে একটা বেড়ালের পায়ের চলাফেরা, জানো তো। তো মানে মনে হচ্ছে কি, ধুলো তো প্রচুর পড়েছে, তো ধুলো এতটা পড়লেও এই ফ্ল্যাটে হয়তো, ওর তো দেখা একটা বাচ্চা মেয়ে, এমনিতেই ও একটু প্রচণ্ড মডার্ন মেয়ে, জানো তো, প্রচণ্ড মডার্ন। তো ও কিছু মানে ঠানে না সমস্ত। তো এখন ও ও তখন ভাবছে কি, যে মানে ধুলোটা তো পড়েছে, হয়তো বাচ্চা এই ফ্ল্যাটের আগে বাচ্চা ছিল, তার ধুলোতে হয়তো পায়ের নিশানটা মেটেনি। যাই হোক, ওর দেখে সবকিছু দেখে ওর খুব পছন্দ টছন্দ হয়েছে। হওয়ার পর ও তখন ভাবছে যে ঠিক আছে, আমি তাহলে এইটাতেই থাকবো, কেননা ওর ওর সাথে মানে ও বলছে যে ওর যে বন্ধু বান্ধবী, মানে ওর অনেক বন্ধু আছে, ছেলে বন্ধু আছে। তো অনেক ছেলে বন্ধু, অনেক বান্ধবী, ওদের ফ্রেন্ডরা সব একসাথে আসে, প্রচণ্ড পরিমাণে হই হুল্লোড় করে আর গান বাজায়, গান শোনে, বেশ অনেক রাত অবধি ওদের প্রোগ্রামগুলি চলে, জানো তো। তো সেই জন্য ও ভাবলো, যাক ওর একটা কোনা আছে, যাক ভালো হয়েছে। তো ওর বেশ পছন্দ হয়েছে। হওয়ার পরে যাই হোক, ও ফ্ল্যাটটাতে চলে আসে। তো যখন ফ্ল্যাটটাতে চলে আসে, এইবার ও যে ফ্ল্যাটটা নিয়েছে, পাশের ফ্ল্যাটে একটা ফ্যামিলি আছে। তো সেই ফ্যামিলি, ও ও বলছে যে আমি যে কদিন এখানে আছি, বা যে কদিন আমি ছিলাম, বলছে আন্টি বিশ্বাস করো, একদিনের তরে ওরা কেউ মানে আমার সাথে তো আলাপ করেইনি। এমনকি আমি যখন ঢুকতাম বেরাতাম, ওরা যেন কেন দরজাটা বন্ধ করে রাখতো, হ্যাঁ। তো আমি তখন, দেখো ও এমনিও একটা মডার্ন মেয়ে, ও ভাবছে যে ও ডোন্ট কেয়ার, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ওর দরকার নেই ও সমস্ত, ও এটা কিছু মনে করতো না, হ্যাঁ। তো এখন যখন ওর ফ্ল্যাটে যখন বন্ধুরা আসতো, বেশ মিডনাইট অবধি যখন ওদের প্রোগ্রাম চলতো, আনন্দ, হ্যাঁ, করতো, পার্টি করতো, তো সেই সময় উনি কি করতেন না, উনি খুব চিৎকার চেঁচামেচি করতেন, হ্যাঁ, এত আওয়াজ হচ্ছে, এত চিৎকার করছে, আমরা থাকতে পারছি না, এই রকম উনি করতেন, হ্যাঁ, এই রকম করতেন। এমনকি উনি 2-1 বার বলছে যে এদের যে মানে ইসে আছে, মানে সোসাইটির যে মানে হেড আছে, তাকেও ডেকে নাকি বলে ওর নামে এরকম বলেছে যে এগুলি এত রাত অবধি করে, আমরা ঘুমাতে পারি না। তো এবারে কি হয়েছে, সত্যি সত্যি একদিন বলছে আমি ঘুমিয়ে রয়েছি, আমার ঘরে কোনো পার্টি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু আমি দেখছি, আমি শুনতে পাচ্ছি শুয়ে শুয়ে ওনার ঘরে যেন মনে হচ্ছে প্রচুর জোরে মিউজিক বাজছে, মানে যেহেতু আমার ঘরে হচ্ছে না, তাহলে ওনার ঘরে হচ্ছে, হ্যাঁ, প্রচুর জোরে মিউজিক বাজছে, বেশ হুল্লোড় হচ্ছে, এরকম একটা ব্যাপার আমি শুনতে পাচ্ছি। আর একটা কথা, যেটা কিনা আমার একটু প্রথমে বলা দরকার ছিল, এই জায়গাটা আমি মিস করে গেছি, ওনা ওই যে বাচ্চার একটা পায়ের ছাপ দেখেছিল, ও কি করে বলতো,
ও যখন মানে যখন রুবি যখন ঘরে থাকতো না, ওর যেন মনে হতো আচমকা যেন বেশ গুটি গুটি পায়ে কেউ যেন এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর হাঁটছে। প্লাস আর একটা ও শব্দ পেত, সেটা হচ্ছে একটা পেপার ওয়েট। হ্যাঁ, বলছে একটা পেপার ওয়েট গড়িয়ে দিলে হ্যাঁ যেমন ঘরঘর ঘরঘর করে যায়, ঠিক আমার সবসময় মনে হতো কেউ যেন দূর থেকে একটা পেপার ওয়েট এই ছুঁড়ে দিল। হ্যাঁ, যখন ছুঁড়ে দিল পেপার ওয়েটটা ঘরঘর করতে করতে গেল, এইবারে আমি যখন পেছন ঘুরতাম দেখতাম যে কিচ্ছু নেই। তো ও বলল কি, আমি প্রথম দিকে ভাবতাম কি পাশের ঘরে হচ্ছে, পাশের ঘরে ওই পেপার ওয়েটটা, আর ঝুপঝুপ করে একটা কেউ দৌড়ে চলে গেল পেপার ওয়েটটাকে এইভাবে দিয়ে, তার সাথে যেন মার্বেল ছুঁড়ে দেওয়ার পর কোনো বাচ্চা যদি সেই মার্বেলটাকে আনতে যায়, ঠিক সেই রকম ভাবে কেউ দৌড়ে বেরিয়ে গেল। তো দেখো আমি তখন ভাবতাম কি এই ধুপধু আওয়াজটা হয়তো পাশের ফ্ল্যাট থেকে কোনো বাচ্চা আছে করছে, অতটা না মাইন্ড করতো না, ওর মতো না আসছে খাচ্ছে রান্না করছে, কখনো খাবার অর্ডার করছে আবার বেরিয়ে যাচ্ছে, সারাক্ষণ ফোন নিয়ে আছে, একটু এইরকম এগুলি ভালোবাসে। এখন কি হয়েছে, ওই পাশের ফ্ল্যাটের ওই ফ্যামিলিরা যখন যেদিন ও বলল যে এরকম আওয়াজ হচ্ছে, মিউজিক বাজছে, হুড়াহুড়ি হচ্ছে, তো তখন আমি উঠেছি। আমি তখন উঠেছি, উঠে লাইট জ্বালিয়েছি যে আজকে আমি ওনাকে ডাকবো, যে আমার ঘরের মধ্যে যখন এরকম হয় তখন তুমি এরকম 5 জনকে বলো, আমাকে বলো, চিৎকার করো ঘর থেকে, যে আজকে কিন্তু আমি তোমার নামে আমি কমপ্লেন করব, প্লাস আমি এক্ষুনি তো ওকে নক করে ডাকবো। হ্যাঁ, তো মানে ওর মানে রাগ হয়ে গেছে, রিভেঞ্জ নেবে এরকম। ও যখন ঘুম থেকে উঠেছে, মানে উঠে লাইটের সুইচ দিয়েছে, এই ও বেরাবে, ঠিক লাইটটাও দাপ করে জ্বলে উঠলো, সাথে সাথে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, কোনো আওয়াজ নেই, কোনো মিউজিক নেই, যেটা কিনা ও ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছিল তেমন কোনো মিউজিক নেই। তো ও তখন মনে মনে ভাবছে যে আমি লাইট জ্বালালাম, সেটা দেখে কি ওরা বন্ধ করে দিল, মানে আমি এটা করেছি দেখে, কয়েকবার আমার বাড়িতে পার্টি হয়েছে দেখে উনিও কি আমাকে এরকম জ্বালাচ্ছে। এবার ওর আরাক মনে, দেখো ওটা শিক্ষিত মেয়ে, অত সহজে তো ভেঙে পড়ার নয়। ও বলছে সেটা কি করে সম্ভব, আমি যে উঠে লাইট জ্বালিয়েছি, জ্বালানোতেই যে ওরা ওই মিউজিক বন্ধ করে দিয়েছে, যদি মিউজিক বন্ধ করে এতগুলি লোক হুটাপুটি করছিল, সেটা কোথায়, সেটা কোথায়। তখন ওরা মানে একদম পুরো চুপ হয়ে গিয়ে দমে গেছে যে না, আমি তো এটার কোনো প্রমাণ দিতে পারবো না, যদি ওনার বাড়িতে এটা হয়ে থাকে আমি এইটার কোনো প্রমাণ দিতে পারবো না, তখন আমি তাহলে কি করব, আমার একটা লজ্জায় পড়ে যাব। ভালো কথা, এখন ও আর কিচ্ছু বলে নাই, কিচ্ছু যখন বলেনি, তো তারপরের দিন কি হয়েছে, ওর ছুটি ছিল, রুবির যখন ছুটি ছিল তখন ওর এক বান্ধবী এসেছে, একই অফিসে চাকরি করে, ওর বান্ধবী এসেছে, তখন যখন রুবির বান্ধবী এসেছে, তো এবারে তো রান্না হবে, ওরা খাবে, তো দুজনে মিলে রান্না করবে। রুবি তখন বলছে কি যে এই ফ্রিজের মধ্যে দেখ মাছ আছে, মাছ বার করে দেখো, যতই হোক বাঙালিরা মানে যাই খাক না কেন, এবার মাছে ভাতে তো অভ্যাস, বলছে দেখ আমার ফ্রিজে মাছ আছে, মাছ বার করে নে, আজকে দেখ মাছ মাছ রান্না করব। তখন বলছে যে হ্যাঁ চল চল দুজনে মিলে আজকে মাছ রান্না করব। মানে আমি এই কথাটা শুনে আমি নিজে কতক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম, মানে আমি নিজেই জানি না। বলছে বলছে বিশ্বাস করুন আন্টি, আমার বান্ধবী যখন, দেখো আমি সপ্তাহে একদিন বাজার করি, সপ্তাহে একদিন বাজার করি, এমনকি আমি রান্নাটাও প্রায় 4-5 দিনের করে রাখি, প্লাস আর আমি অনলাইনে অর্ডার করে খাই, আমি রান্না বান্না করি না। তো আমার 1 সপ্তাহের মাছ ফ্রিজে রয়েছে, আমার বান্ধবী গিয়ে যখন ফ্রিজটাকে খুলে বলছে মাছের কন্টেনারটাকে বার করে না, ও খুলেই চিৎকার দিয়ে উঠেছে, ও খুলে এত জোর চিৎকার দিয়েছে, বলছে হেই তুই জ্যান্ত মাছ রেখেছিস ফ্রিজে। হ্যাঁ, মানে এমন চিৎকার, এই কি রে তুই জ্যান্ত মাছ ফ্রিজে রেখেছিস। তখন বলছে যে কি,
আমি জ্যান্ত মাছ ফ্রিজে রেখেছি, বলছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল? আমি জ্যান্ত মাছ, তাছাড়া মাছটাকে কি, প্রথম কথা তো বাজার থেকে জ্যান্ত মাছের কোনো প্রশ্নই নেই, ওখানে সব কেটে কেটে চপার দিয়ে কেটে কেটে দেয়, হ্যাঁ, এরকম আমাদের এখানকারের মতন না। আর দ্বিতীয়ত জ্যান্ত মাছ আমি 1 সপ্তাহ আগে যদি মাছটা রাখি, তো সেই মাছ জ্যান্তটা হয় কি করে? তখন ও বলছে কি আমি মানে একদম ছুটতে গেছি, সে ডাইনিং এ ওদের রয়েছে ফ্রিজটা, বলছে আমি ছুটতে গিয়ে বলছি যে কই, এখন ও কি করেছে, কন্টেনারটা খুলে যে চাপা দিয়ে দিয়েছে, তো ভয়ের ও ঘাবড়ে গেছে, ফ্রিজের থেকে মাছ যদি বার করে তারপর যদি সেই মাছটা লাফায়, স্বাভাবিক সবারই ভয় করবে। ওনার চাপা দিয়ে চিৎকার দিয়েছে, হ্যাঁ জ্যান্ত মাছ রেখেছিস? ও বলছে হতেই পারে না, দেখে কই ছটটা দেখি তোর মাথা খারাপ হয়ে গেল, খুলে দেখে না জ্যান্ত কোথায় মাছ, ফ্রিজে যেরকম মাছ থাকে পুরো বরফ হয়ে সাথে আটকে গেছে। বলছে, এবার না ও হাসছে, বলে কি তুই আমার সাথে ইয়ার্কি মারলি তো, তুই আমার সাথে ইয়ার্কি মারলি না? বলছে ওরা একদম টেবিলটা মধ্যে রেখেছিল, টেবিলটা ধরে না বলছে ও থরথর করে কাঁপছে, মানে কি ভয়ানক ভাবে ও কাঁপছে। যখন আমি ওকে ঢাকনাটা তুলে দিয়ে বললাম যে তোর ফ্রিজের মধ্যে এই দেখ মাছ তো অনেক দিনের, মাছে বরফ হয়ে গেছে, ও তখন মানে ওই টেবিলের কোনাটা ধরে থরথর করে কাঁপতে কাঁপতে ও বসে পড়েছে। যখন ও পুরোপুরি বসে পড়েছে, আমি কি হয়েছে এই বলছে, আমি প্রথম টাইম ভেবেছি ও ইয়ার্কি মারছে, কিন্তু ও যে এরকম অসুস্থ হয়ে যাবে আমি সেই সময়টা বুঝতে পারিনি। বলছে আমি যখন ও এরকম ধরে এরকম 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 করে কাঁপছে, স্বাভাবিক কথা একটা, ও যখন ফ্রিজ খোলার পরে দেখতে পেলো ঢাকনা খোলার পর মাছগুলি লাফাচ্ছে, তারপরেই যদি কেউ খুলে বলে লাফাচ্ছে না, সেই যত আধুনিকতা তার ভেতরে থাকুক না কেন, সে কি হতে পারে সেই সময়টা তার। বলছে ঠক 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 করে ও এইরকম কাঁপছে, হ্যাঁ। তো তখন ওকে ধরে নিয়ে গিয়ে আমি সোফার উপরে বসিয়ে চোখে মুখে এরকম জল দিয়েছি, জল দিয়ে যখন ও একটুখানি মানে ধাতস্থ হয়েছে, তখন বলছে কি আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। তখন বলছে আরে দাঁড়া তুই, আমি রান্না করি খাবি দাবি তারপরে তো, বলে না রে আমার প্রচন্ড অস্বস্তি করছে, প্রচন্ড আমার কেমন করছে, আমি এখন বাড়ি যাব। বলছে মানে ও যেন একটা ভূত দেখার মতন। সত্যি কথা বলতে যে যদি ও সত্যি সত্যি ওটা জ্যান্ত মাছ দেখে থাকে, তো স্বাভাবিক ওর এটা হওয়া, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে ও এটা এরকম কেন করছে, হ্যাঁ। বলছে সেই সময় ও যেইখানে ওর ব্যাগ ফেলে রেখেছিল, ও মানে কি মানে ভূতে তাড়া করলে যেই রকম হয়, ঠিক সেই রকম ও ছুটতে গিয়ে কোনো রকমে ব্যাগটা নিয়ে, আমি যে ওকে পেছন পেছন ডাকছি, আমি ওর পেছন পেছন ছুটে গেছি, ওর কোনো দিকে হুঁশ নেই, ও ব্যাগটা নিয়ে একদম তাত্তার করে সোজা লিফটে, হ্যাঁ, কিছুতেই আর ও আমার দিকে ঘুরে তাকালো না, হ্যাঁ। তো তারপরে আমারও না মনটা খুব খারাপ হয়ে গেছে, যে একটু আনন্দ করতাম, দুজনে মিলে রান্না ঠান্না করতাম, খেতাম, হ্যাঁ, ও এরকম কি হলো, ও চলে গেল, আর কি বলছে আমিও তো বুঝতে পারছি না। যাই হোক, বলছে আমি আর মাছটা রান্না করলাম না, যা ফ্রিজে খাবার ছিল সেই খাবারটুকু খেয়ে আমি বাড়ির থেকে যখন বেরিয়ে আসছি, তো সেই সময় আমাকে বলছে কেয়ারটেকার, বলছে যে আপনার নামে ম্যাডাম এরকম কমপ্লেন আছে, আপনি ঘরের মধ্যে সারাক্ষণ, আপনার ঘরের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি হয়, কথা বলে, হ্যাঁ আমি শুনেছি, বলে এমনি মাথাটা খারাপ ছিল, বলছে যে হ্যাঁ আমি শুনেছি, সেটা বলতে হবে না, আমি এটা শুনেছি আমার ঘরে, এরপর থেকে আর এরকম হবে না, এটা নিয়ে আর 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 কিচ্ছু বলার দরকার নেই। বললো যে আমি কিছু কেনাকাটা ছিল, আমি কেনাকাটা করে বলছে যখন ঘরে এসেছি, তো সেই সময় বলছে আন্টি বিশ্বাস করবে না, আমার যত টিফিন কারিতে মাছ ছিল সারা ঘর ওই মাছগুলি কেউ খেয়েছে, হ্যাঁ, সে বিড়ালে খাক বা যাইতেই খাক না কেন, বলছে সারা ঘরে আমার মাছগুলি এরকম টুকরো টুকরো করে খেয়ে কাটা ফাটা এরকম চারিদিকে এরকম ছড়িয়ে সারা ঘর আমার রেখে দিয়েছে। বলছে ওই দেখে তখন না আমার সেই সময় তো মানে প্রচন্ড মাথা খারাপ হয়ে গেছে, যে আমি এখন আমি কি করব, এরকম ঘরের অবস্থা।
মানে তখন অবধি আমার মাথায় মানে কিচ্ছু আসেনি যে এই ঘরটার মধ্যে কোনো প্রেতের বাস, কোনো আত্মার বাস, আমার তখনও অবধি মাথায় আসেনি। এবার আমি খুঁজে যাচ্ছি বিড়াল কিনা, তারপরে দেখলাম এখানে তো বিড়াল আসার কোনো কথা নেই, কিন্তু বিড়ালের ছাপ পা কিন্তু পাই, ও ছাপ যে বিড়ালের পায়ের ছাপ কিন্তু ও মাঝে মাঝে দেখে, এই জন্য ও ঘুরে ঘুরে শুধু বিড়াল খুঁজছে। বিড়াল যখন পাইনি, এইবার ওর মাথায় এসেছে কেউ কি ডুপ্লিকেট চাবি নিয়ে আমার ঘরে ঢুকেছে। যদি সেইটাই হয়ে থাকে তাহলে তো আমি এখানে নিরাপদ না, আমি একদম এখানে নিরাপদ না। হ্যাঁ, যখন এই কথাটা ও মনে মনে ভাবছে, তখনও যখন ভাবছে যে কি করি আমি এখন, এই সময় কাকে ডাকি, কাকে ডেকে আমি এই কথাগুলি বলবো। এদিকে পাশের ওনারও সাথেও তো কথা বলার উপায় নেই, শুরু থেকেই ওনার সাথে একটু রাগারাগি। হ্যাঁ, এই সমস্ত কথা এরকম যখন ও ভাবছে, সেই সময় ও শুয়ে শুয়ে ও শুনতে পাচ্ছে যে আবারও ওই রকম পাশের ঘরে মানে কি ওই একটা ভারী কিছু পেপার ওয়েট টাইপের ভারী কিছু এইরকম ছুঁড়ে দিচ্ছে, আর একদম উৎফুল্ল হয়ে কেউ কোনো বাচ্চা হাসছে, আবার ওইটা রিটার্ন আসছে। হ্যাঁ, মনে হচ্ছে যে কেউ ওকে রিটার্ন করছে, আবারও ওইটাকে ছুটছে, আবার যেন মনে হচ্ছে এইরকম রিটার্ন আসছে ওইটা। তখন ও কি করেছে না, চট করে ও উঠেছে, চট করে উঠে এক ছুটতে, কেন ওর ওই বালকনির ওইখানটায় যখন ও এক ছুটতে গেছে, কিছুক্ষণের জন্যে ও দেখতে পেয়েছে একটা বাচ্চা, মানে চোখ সাদা ধপধপ করছে বাচ্চাটা, মানে সারা গায়ে পাউডার দিয়ে রাখলে যেরকম সাদা, তার মধ্যে চোখ দুটো এরকম ধাব্বা, একদম কালো ধাব্বা, সাথে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো তারপরে বাচ্চাটা না মানে এতটা ভয়ঙ্কর ভাবে ওর দিকে তাকিয়ে রয়েছে, এতটা ভয়ঙ্কর ভাবে, মানে ওই হাতে সত্যি একটা পেপার ওয়েট, ওই বাচ্চাটার হাতে একটা পেপার ওয়েট, আরো ওই রকম ভয়ঙ্কর ভাবে ওই রকম ওর দিকে তাকিয়ে রয়েছে। এইবার ও কি করেছে না, মানে আমি ঠিক দেখছি কি এই রকম না, ও ও ও ভাবছে কি আমি চোখটা একটু সরাই, কোনো কিছুর কি মানে রিফ্লেক্ট হচ্ছে, আমি কি অন্য কিছু কি দেখছি, কাচের এপাশ থেকে কি কোনো রিফ্লেক্ট হচ্ছে নাকি, কেন আমার ঘরে এই ধরনের মানে একটা প্যান্ট পরা খালি গা, সারা গা সাদা মানে রক্তহীন একটা বাচ্চা, চোখে দুটো এরকম ধাব্বা, আর হচ্ছে সাথে একটা বেড়াল, হাতের মধ্যে একটা পেপার ওয়েট নেওয়া। তো সেই সময় কি করেছে ও, সামনে থেকে পেছনে এরকম মাথা ঘুরে যায়, পেছনটা দেখি তো যে আমি কি দেখছি, কি দেখছি, মানে ওর তো বুদ্ধিতে আসছে না ব্যাপারটা। যখনই মাথাটা ঘুরিয়েছে না, সেই সময় আচানক একটা পেপার ওয়েট একদম ওর মাথায়, একদম ওর মাথার মধ্যে, মানে ও তো তখন ঘোড়া, কে ছুড়লো, ওই বাচ্চাটার হাতে পেপার ওয়েট ছিল, কে ছুড়লো, কোথার থেকে আসলো কিচ্ছু জানে না, ওর মাথার মধ্যে যখন পেপার ওয়েটটা পড়েছে, ও তো সাথে সাথে একদম মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। এবার অজ্ঞান হয়ে গিয়ে ও তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, ও ঘরের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। এখন কি হয়েছে, ওই সারা দিন মানে ও ওই সকাল থেকে ওই দুপুর অবধি যখন ওই রকম কোনো সেন্সলেস হয়ে পড়ে রয়েছে, কোনো ওর যখন জ্ঞান নেই, এইবারে কি হয়েছে মানে ওই যখন সন্ধ্যার থেকেই যখন আর কোনো আওয়াজ হচ্ছে না ওই ঘরের মধ্যে, কোনো কিচ্ছু হচ্ছে না, পরের দিন সকালবেলা ওই পাশের ঘরের যাই ফ্যামিলি ছিল, ওনরা কি করেছে, কেয়ারটেকারকে ডেকে নিয়ে এসেছে। কেন ওনরা কি করতেন না, সব সময় এই ঘরের ভেতরে যেই ধরনের হালচাল হতো, ওনরা পাশের ফ্ল্যাট থেকে উনি শুনতে পেতেন, উনি বুঝতে পেতেন, উনি মানে প্রত্যেকের মানে এদের প্রত্যেকটা কাজ উনি ঘর থেকে বুঝতে পারতেন। হ্যাঁ, তো উনি বুঝতে পেরেছে ঘরে কিছু একটা হয়েছে। হ্যাঁ, তখন উনি পরের দিন কেয়ারটেকারকে এরকম ডেকে নিয়ে যে শিগগির আগে দরজাটা খোলো ওনার।
দরজাটা খুলে দেখে ও তখনও এরকম মানে এতটা বিল্ডিং, এমনি এখনকার মেয়েরা একটু মানে দেখো একটু ডাইটিং ফাইটিং করে এই সেই করে, তার মানে অতটা ব্লিডিং বেরিয়ে গেছে না, ও পুরো একদম মানে সেন্সলেস হয়ে রয়েছে। তাড়াতাড়ি করে ওকে ধরাধরি করে ওকে ওই সমস্ত পরিষ্কার করে ওই পাশের যেই ঘরটার সাথে ওর সাথে কথা বলতো না বা হতো তাদের ঘরে নিয়ে গেছে। তাদের ঘরে নিয়ে গিয়ে তাদের ঘরে যখন ওকে শুইয়ে রেখেছে, রেখে এবার ডাক্তার এসছে সমস্ত, ওকে যখন সব পরিষ্কার টরিষ্কার করলো, জ্ঞান আসলো, ইঞ্জেকশন দিল, জ্ঞান আসলো, তখন ও মানে দেখছে যে আমি কোথায় আছি। তো ভালো করে যখন ও তাকিয়ে দেখলো যে ওই মানে পাশে, বুঝতে পারলো যে পাশের বাড়ির মানে না সেভাবে দেখা সাক্ষাৎ হলেও ও বুঝতে পারছে যে আমি পাশের ফ্ল্যাটটা এসে শুয়েছি। তখন ও যখন ধর্মরিয়ে উঠতে গেছে তখন ওকে শুয়ে দিয়েছে, বলে তুমি শো, তুমি উঠবে না, এতটা ব্লিডিং বেরিয়ে গেছে। তো তখন বলল যে আমার কি হয়েছিল, তখন ও বলল যে তোমার কি হয়েছিল, তখন বলল যে মাসিমা আমার এইরকম হয়েছে, আমি এইরকম এরকম দেখেছি, কিন্তু কে যে আমার মাথায় একটা পেপার ওয়েট মারলো, কারণ ওই ওই বাচ্চাটা আমার ঘরে কোথার থেকে আসলো আমি সেটাও জানি না। তখন বলছে যে শোনো, প্রথম কথা হচ্ছে আমরাও আমাদের ফ্ল্যাটটা অনেক চেষ্টা করছি বিক্রি করার, আর ওই ঘরটার মধ্যে যারা থাকে তাদের সাথে আমরা কথা বলি না, আমরা তারা আমার ঘরে আসুক সেইটা আমি চাই না মনে করেই আমরা কথা বলি না। কেননা ওই ঘরটার মধ্যে মানে বহু বছর আগে, বলছে এটা আমরা শুনে আসছি, আমাদের আগে যারা ছিল তারা শুনে আসছে, তারও আগে লোক শুনে আসছে, বহু বছর আগে নাকি বলে ওই ঘরটার মধ্যে এক মা বাবার একটা বাচ্চা ছেলে থাকতো। তো মাটার কোনো কারণে মারা যায়, বাবা আবার বিয়ে করে, যখন বাবা আবার বিয়ে করে তো সেই সময় নাকি বলে ওই সৎ মা ওই বাচ্চাটাকে নাকি বলে পছন্দ করতো না। বাচ্চাটাকে যখন পছন্দ করতো না, কোনো একদিন কোনো কারণে হয়তো বাচ্চাটার উপরে এত রেগে গিয়েছিল, ওই পেপার ওয়েট দিয়ে নাকি বলে বাচ্চাটাকে মেরেছিল। তো পেপার ওয়েট দিয়ে বাচ্চাটাকে মারার পরে বাচ্চাটা তো বাচ্চা মানুষ, তখনই ওখানে নাকি বলে ও মারা যায়। তো তারপর থেকেই তারপর তো যাই হোক পুলিশ আসে, ধরে নিয়ে যায়, সে সমস্ত তো পরের কথা, সেগুলি আমরা জানি না, নিশ্চয়ই এরকম হয়েছে। বলছে তারপর থেকে ওই ঘরটার মধ্যে কেউ থাকতে পারে না। আর আমরা তো জানি না, আমরাও তো না জেনে ফ্ল্যাটটা কিনেছি, তো আমরাও খুব চেষ্টা করছি এই ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার। কেন আমরা ঘরের মধ্যে সর্বক্ষণ একটা বাচ্চা হাঁটছে, এখন না হয় তুমি আছো তাই, তুমি না থাকাকালীনও সব সময় ঘরের মধ্যে বাচ্চা হাঁটে, একটা বিড়ালের আওয়াজ পাই, আর একটা ভারী কিছু কেউ গড়িয়ে দেয় পেপার ওয়েটের মতন, আবার যেন মনে হয় কেউ ওকে রিটার্ন করছে, আবার গড়িয়ে দেয়, আবার এই সর্বক্ষণ আমাদের চলতে থাকে। আমরাও খুব উঠে পড়ে লেগেছি, ফ্ল্যাটটা আমার বিক্রি হচ্ছে না, আমিও চেষ্টা করছি চলে যাওয়ার। তো তোমাকে আমি বলছি, আমরা এই কারণেই তোমার সাথে কথা বলতাম না, তুমি কিছু মনে করো না, এই কারণে যে তুমি যদি আমার ঘরে যাওয়া আসা করো, যদি কোনো কারণে সেই প্রেতাত্মাটাও তোমার হয়ে যদি আমার ঘরে চলে আসে, তো সেই কারণে আমি যদিও ঠাকুর দেবতাকে অনেক করে ফুল ঠুল অনেক কিছু আমার ঘরে রেখেছি, কিন্তু তথাপি আমরা শিউরিয়ে উঠি জানো ঘরের মধ্যে এরকম যখন আওয়াজ হয়। তো তুমি যখনই এসছো আমরা জানি তোমার কিছু একটা বিপদ হবে, আমি সব সময় কান দিয়ে দিয়ে তোমার ঘরে রাখতাম, তোমার মানে সবকিছু ফলো করতাম। তো তোমাকে বলছি তুমি আর ওই ঘরটার মধ্যে ফিরে যেও না, তুমি এই ঘর আজকে তুমি এখানে থাকো, থেকে তুমি ঘরের যা জিনিস তোমার দরকারি আছে, এমনিতেই তো ঘরের জিনিসপত্র ওই ঘরেরই, আর কাপড় জামা যা কিছু তোমার জিনিসপত্র আছে তুমি তাহলে বার করে নিয়ে আসো, নিয়ে এসে তুমি যেখানেই হোক অন্য কোথাও তুমি আবার রেন্টে চলে যাও। কিন্তু আমি তোমাকে, আমি তোমার মায়ের মতন আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব যে ফার্দার তুমি যদি আবার ওই ঘরে যাও তো এবারে হয়তো তুমি প্রাণ নিয়ে আর ফিরে আসতে পারবে না। তো যাই হোক, তখন মানে রুবি বলছে যে সত্যি ভূত টুত এগুলি তো মানতাম না কোনোদিনই, আমি আমার জীবন নিয়ে আমি চলেছি, কিন্তু তারপর থেকে বেশ কিছুদিন আমি মানে
সবসময় একটা আতঙ্ক, সবসময় ভয়। আর আমার চোখের সামনে ওই বাচ্চাটাকে আমি অনবরতই দেখতাম কিনা পেপার ওয়েট নিয়ে শুধু আমাকে মারছে। বলে আমি কত রাত্রে যে ঘুমাইনি, এরপরে আমাকে ঘুমের ওষুধ নিয়ে ঘুমাতে হয়েছে খেয়ে, যে আমি শুধু দেখছি আমাকে পেপার ওয়েট দিয়ে মারছে। হ্যাঁ, তো এই ছিল আমার ঘটনা। এখন তো ও বাড়ি পাল্টিয়েছে, এখন যেখানে থাকে ওর একজন রুমমেট আছে, তার সাথে ও থাকে। বলছে যে আমি পিজিতে থাকি, আমি এখন আর চট করে একা আর আমি বেশ কিছুদিন থাকতে পারবো না, কারোর সাথে থেকে আমাকে আবার একটা জায়গায় যেতে হবে, তারপরে গিয়ে যদি আমি আবার থাকতে পারি। তো যাই হোক, প্রাণে বেঁচে গেছে, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো? মধুমিতা চক্রবর্তী বলছে সাংঘাতিক গল্প তো। শর্মিষ্ঠা মিত্র বলছে কি সাংঘাতিক। মনুবাক্য বলছে খুব ভয়ঙ্কর। হচ্ছে সর্বাণী মৈত্র বলছে খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাদের সবার যদি ভালো লাগে, আমারও তো খুবই ভয় ভয় লাগছিল। মহুয়া বাসু বলছে কাকিমা তোমার দ্বিতীয় ঘটনাটাও আমার দুর্দান্ত লাগলো। প্রসেনজিৎ মাইতি বলছে খুব ভালো লাগলো। প্রসেনজিৎ মাইতি লিখছে খুব ভালো। বুলবুল বলছে দারুণ লাগলো। তৃষা বলছে খুব ভয়ঙ্কর ঘটনা, বাট ভালো লাগলো ঘটনাটা। মধুমিতা চক্রবর্তী বলছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে ভালো লাগলো। সিজলিং সায়নী বলছে খুব ভয়ের লাগলো আন্টি। তো পাপিয়া বন্দ্যোপাধ্যায়ের আমি একটা গল্প আজকে বলবো। ওনাকে জানি না আমি কি বলবো, দিদি বলবো না তুমি বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আজকে ওনার একটা ঘটনা আমি বলবো, যে উনি আমাকে পাঠিয়েছিলেন। তা আমি এমনিও অসুস্থ হওয়ার দরুন সে কতটা কি মুখস্থ করে উঠতে পেরেছি। তো যাই হোক, আমি আজকে ঘটনাটা বলছি। একটু যদি ভুল টুল হয় তো পাপিয়াদি প্লিজ, বা পাপিয়া প্লিজ তুমি একটুখানি আমাকে ধরিয়ে দিও। তো তোমার গল্পটা আজকে আমি বলছি, যেহেতু আমি তোমাকে কথা দিয়েছি, তো তোমার গল্পটা আমি আজকে সত্যিই বলবো। হ্যাঁ, তো আমি বলছি এই পাপিয়া দি বলবো নাকি, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ দিদি বলো। তো উনি বললো ওনার এখন 52 বছর বয়স, তো হতেই পারে দিদি, বন্ধু বান্ধবী, যাই হোক। তো যাই হোক, এখন পাপিয়াদি যখন মানে 2018-তে পাপিয়াদির দিদান মারা যান। হ্যাঁ, পাপিয়াদি আপনি প্লিজ একটু আমার মানে কোথাও যদি ভুল হয় একটু ধরিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, তো 2018-তে যখন পাপিয়াদির মানে 27শে জানুয়ারি, ওটা জানুয়ারি না 27 তারিখে মানে পাপিয়াদির দিদুন মারা যান। হ্যাঁ, তো পাপিয়াদির দিদুন যখন মারা যান, সত্যি কথা বলতে পাপিয়াদি যেহেতু নাতি নাতনিদের মধ্যে বড়, আর দিদুন প্রচন্ড পরিমাণে পাপিয়াদিকে ভালোবাসতো, পাপিয়াদিও প্রচন্ড পরিমাণে দিদুনকে ভালোবাসতো। দেখো, সত্যি কথা বলতে আমরা দিদুনকে কিন্তু সত্যিই সবাই আমরা প্রত্যেকে খুব ভালোবাসি। তো যখন মারা যান, তো তখন তো সত্যি কথা বলতে ওনার তো মাথায় মানে আকাশ, মানে মা ডাকতো দিদুনকে, দিদুনকে মা বলে ডাকতো আর মাকে মামনি বলে ডাকতো। হ্যাঁ, তো তাহলে কতটা মানে মা মরে যাওয়ার বেদনা তখন সেই সময় পাপিয়াদির ভেতরে। হ্যাঁ, তো যাই হোক, যখন 27শে সেপ্টেম্বর যখন মানে আর কি দিদুন মারা যান, মানে পাপিয়াদির দিদুন মারা যান, তো প্রচন্ড পরিমাণে ভেঙে পড়তো, মানে পড়েছিল সেই সময়টা। কিন্তু তথাপি কেন যেন মানে পাপিয়াদির সবসময় মনে, আমার গায়ে কাটা দিচ্ছে, পাপিয়াদির সবসময় মনে হতো কিনা দিদুন কিন্তু তার আশেপাশে সব সময় আছে, সব সময় পাপিয়াদিকে দেখছে। এমনকি পাপিয়াদির নাম কিন্তু দিদুনি দিয়েছিলেন, যে কিনা পিউ, এই আমার পিউ। তো দিদুন কিন্তু পিউ নামটা দিয়েছিল। এখন সত্যি কথা বলতে পাপিয়াদি সবসময় হাঁটছে, চলছে, যাই করছে, পেছন থেকে যেন মনে হচ্ছে কেউ যেন পিউ, মানে দিদুন ঠিক যেভাবে ডাকতো ঠিক সেইভাবে
পিউ, মানে এরকম যখন ডাকলো তো পাপিয়াদি না তখন পেছন ঘুরে এরকম তাকাতো, হ্যাঁ, বা এখনো চলছে ওনার সাথে এইটা, হ্যাঁ। তো তখন আর কাউকে দেখতে পেত না, কিন্তু ফিল করে বা করছে এখনো যে হ্যাঁ দিদুন আছে এবং দিদুন কিন্তু ডাকছে। তো একদিন কি হয়েছে, এটা হচ্ছে 2022-এর ঘটনা আমি বলছি, 2022-এর 24 তারিখ মনে হয়, 2022-এর 24 তারিখ। আর কি করেছে উনি পাপিয়া দিয়ে একটা স্বপ্ন দেখছে, হ্যাঁ। এই স্বপ্নটা মানে এটাকে তোমরা স্বপ্ন বলবে, আমাদের কাছে শুনতে স্বপ্ন লাগছে ঠিকই, কিন্তু যেই মানে পরিস্থিতিটা মানে পাপিয়াদি দেখছে সেটা একদম জেনুইন দেখছে, চোখের ওপরে রীতিমতন ঘটছে দেখছে, যেটা কিনা এখন তোমাদের সামনে আমি যেরকম বসে আছি ততটাই স্বচ্ছ কিনা পাপিয়াদি দেখতে পাচ্ছে যে দিদুন মানে বলছে পিউ, মানে এরকম যখন ডাকলো তখন পিউ বলছে মানে পাপিয়াদি বলছে যে হ্যাঁ দিদুন বলো, বলছে কি শোন না, আমার না আজকে প্রচন্ড ক্লান্ত লাগছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেমন যেন একটা করছে, তো আমাকে একটু কিছু খেতে দে। আর শোন না, আমার আজকে একাদশী, একদম কিন্তু এগুলি রীতিমতন পাপিয়াদির চোখের সামনে, মানে স্বপ্নকে স্বপ্নও বলতে পারো, বা এটাকে উনি ওনাকে দেখালেন, যেহেতু এতটা দিদুন ভালোবাসতেন, তো উনি একদম এসে পুরো স্বপ্নে আসা হোক বা চোখের সামনে আসা হোক, ঠিক ততটা এসেই পাপিয়াদিকে বলছেন যে শোন না, আমার শরীরটা তো অতটা ভালো লাগছে না, কেমন জানি একটা করছে, তো আমার তো আজকে উপোস, ওই আমাকে একটু কিছু খেতে দিবি, আমার আজকে কিন্তু একাদশী, আমি কিন্তু ভাত খাবো না, হ্যাঁ। তো তখন পাপিয়াদি বলছে কি যে হ্যাঁ ঠিক আছে দিচ্ছি তোমাকে খেতে, দাঁড়াও দিচ্ছি। তো তখন বলছে শোন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আমি এরকম একটু ওয়াশরুম যাচ্ছি, তো তার আগে আমি আসার পর একটু চা করে দিস, তো তার আগে আমাকে একটু জল দে খেতে। তো যখন এই কথা বলেছে যে তার আগে আমাকে একটু জল দিয়ে খেতে, তো তখন পাপিয়াদি বলছে যে মা তোমাকে কি তাহলে আমি ঠান্ডা জল দেব? তো বলছে মানে রীতিমতন কথাগুলি ওর সাথে মানে পাপিয়াদির সাথে হচ্ছে একদম স্বচ্ছ, একদম স্বপ্ন, সেটা সেই সময়টা স্বপ্নের পর্দা কিন্তু নেই, একদম দুজনের সাথে কথা হচ্ছে, হ্যাঁ। তখন বলছে না তুই আমাকে এক কাজ কর, একটু মিলিয়ে দে, ঠান্ডা জল দিস না, তুই আমাকে একটু মিলিয়ে দে। তো যাই হোক, তো তখন পাপিয়াদি কি করলো যে ঠিক আছে তাহলে তুমি আসো, আমি তোমাকে দিচ্ছি। আর হ্যাঁ শোন, আমি ওয়াশরুম থেকে আসলে আমাকে একটু চা করে দিস, তার আগে জলটা দে, আমি জলটা খেয়ে আমি ওয়াশরুমে যাই, চা করে দিবি, তারপরে আমাকে কিছু খেতে দে, আমার খুব খিদে পেয়েছে, হ্যাঁ। তখন বলে এইবারে না কি হয়েছে, মানে হুড়মুড় করে পাপিয়াদির ঘুমটা ভেঙে গেছে। মানে যখন ঘুমটা ভেঙে গেছে, তো সেই সময় বিশ্বাস করো ওটা ছিল না ঘুম, ওটা রীতিমতন দুজনের সাথে দুজনের ওই একটা যোগসূত্র, যেই যোগটা ধরে কিনা যেহেতু সবসময় পাপিয়াদি দিদুনকে এতটা মিস করছে, দিদুনের জন্য কান্নাকাটি করে, মানে দিদুন তো নয়, মা ডাকতো তো মাই জানতো, হ্যাঁ। তো মায়ের জন্য কান্নাকাটি করে মানে মা রীতিমতন এসে একদম পাপিয়াদির সাথে দেখা করে তার হাতে চা জল উনি ওইভাবেই আর কি গ্রহণ করলেন। এখন কথা হচ্ছে প্রত্যেক বছর যবে থেকে মারা গেছে তবে থেকে কিন্তু প্রত্যেক বছর জল খাবার কিন্তু পাপিয়াদি দেন ওনার দিদুনকে, যেই ডেটে উনি মারা যান বাৎসরিক হয়তো সেই সময় কিন্তু উনি দেন। তো এই স্বপ্নটা যেহেতু 24 তারিখে দেখার পরে আবার যখন 27 তারিখ এসেছে, তো ওই 27 তারিখে তখন কিনা পাপিয়াদি আবার যখন ওর দিদুনকে যখন খেতে দিচ্ছে, খাবার খেতে দেবে, তো সেই সময় কি হয়েছে, হঠাৎ করে একটা মাছি উনি যখন সব খাবার এরকম সাজিয়ে নিয়ে এইরকম করে যখন খাবারটা এক হাতে জলের গ্লাসটা নিয়েছে আর এক হাতে খাবারটা নিয়ে যখন এইভাবে যাচ্ছে, তো সেই সময় হঠাৎ করে একটা মাছি এসে
যেন মনে হচ্ছে মানে ও যেন এই জলটাই খেতে এসেছিল। হ্যাঁ, একটা মাছি হঠাৎ করে এসে জল বেয়ে বেয়ে গিয়ে জলটার মধ্যে গিয়ে জলে চুমুক দিয়ে আবার নিজের থেকে উড়ে চলে গেল। ঠিক যেই সময় নিজের থেকে উড়ে চলে গেল, আর সেই সময় মানে হঠাৎ পেছন থেকে আওয়াজ আসছে, এ পিউ, মানে কি বলবো, আমার নিজেরই সত্যি গায়ে কাটা দিচ্ছে। তো তখন কি না যখন এ পিউ এরকম বলে ডেকেছে, তো তখন আবার পাপিয়া দিয়ে এরকম হকচকিয়ে গিয়েছিল একটা, যে কে ডাকলো আমাকে, মানে যখন এরকম ডেকেছে পেছন ঘুরে যখন তাকিয়েছে, তখন পাপিয়াদি অনুভব করলো যে হ্যাঁ, দিদুন যেন এখানেই ছিল, আর দিদুন যেন এই মাত্র এই জলটা খেয়ে দিদুন চলে গেল। তো পাপিয়াদি প্রত্যেক বছরই দিদুনকে খেতে দেয়, দিদুনকে মিস করে, ভালোবাসে, কান্নাকাটি করে, যাই করুক না কেন। তো এই বছরটা ওনার একটা চোখের অপারেশন হয়েছে, তো সেই কারণে উনি এই বছরটা আর মানে মাকে বা দিদুনকে দিতে পারেননি। তো সেই জন্য উনি প্রচণ্ড দুঃখ অনুভব করেছে। তো পাপিয়াদি বলল যে সব সময় আমার কাছে আমার দিদুন বা আমার মা সব সময় থাকে, আর আমাকে যেহেতু প্রচণ্ড ভালোবাসতো, আমি যেহেতু বড়, তো সেহেতু আমার কাছেই মানে আমি বুঝতে পারি যে পুরো আমি চলছি ফিরছি, দিদুন আছে, এই জিনিসটা আমি মানে পুরোপুরি বুঝতে পারি। তো যাই হোক, এই ছিল আমার লাস্ট ঘটনা। তো আর আমি আজকে আর কোনো গল্প বলছি না, যেহেতু আমি নিজেও একটু শরীরটা খারাপ, আর আমিও একটা প্রোগ্রাম করেই আসলাম। তো বলো তোমাদের কেমন লাগলো? পাপিয়াদি ঠিকঠাক বলতে পেরেছি কি? পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখছে থ্যাংক ইউ। আর চন্দা গড়াই লিখছে দারুণ। মধুমিতা চক্রবর্তী লিখছে উনি ক্ষুধার্ত ছিলেন। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছেন দিদা আমার মা। তো ঠিক আছে, তো এই ছিল আমার লাস্ট অবধি সব ঘটনা তোমরা শুনলে। এবার তোমরা বলো কেমন লাগলো তোমাদের। আমার তো তিনটে ঘটনাই খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে, সত্যি ঘটনা শুনলে সত্যিই গায়ে কাটা দিয়ে ওঠে যে হ্যাঁ, আমাদেরও আশেপাশে এই সমস্ত এখনো আছে, এখনো চলছে। আর যারা ফেস করছে, যেহেতু আমি একবার করেছি, তো তাদের উপর দিয়ে যে কতটা ঝড় সহ্য করতে হয়, তো সত্যিকারের মানে সত্যি যার সাথে হয়, ভগবান যেন কারোর সাথে এরকম না করে। তো বলো তোমাদের কেমন। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে খুব ভালো বলেছো। সর্বাণী মৈত্র বলছে দারুণ লাগলো। মুনু বাসু বলছে খুব সুন্দর লাগলো। তৃষা বলছে ভালো লাগলো ঘটনাটা। থ্যাংক ইউ। তাহলে তোমরা সবাই, তোমাদের সবাই আমি আগাম হ্যাপি হোলি জানিয়ে দিচ্ছি। তোমরা খুব খুব ভালো মতন এনজয় করো, খুব খুব ভালো মতন, যাতে কোনো কারোর চোখে টোখে এসে, যদিও তোমরা কেউ এখানে আমার কাছে বাচ্চা ঠিকই, কিন্তু কেউ বাচ্চা না, সবাই যথেষ্ট সচেতন আছো। তো তোমাদের আগাম জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো গুড নাইট, টাটা, সবাই খুব 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 ভালো থেকো। মহুয়া বাসু বলছে কাকিমা তোমার শেষ ঘটনাটাও আমার খুব ভালো লাগলো। বুলবুল বলছে তোমার সাথে কি ঘটনা ঘটেছে বলেছিলে, মনে হয় ভুলে গেছি। লাস্ট লাইভ, তার আগের লাইভে আমাদের সাথে যে ঘটনাটা হয়েছে সেটা সে তো বলেছি। ভয়ঙ্কর ঘটনা হয়েছে। সেটা তুমি একবার শুনে নিও বুলবুল দি, কেমন? হ্যাঁ, লাস্ট লাইভটা তার আগের লাইভে বলা মানে হয়েছিল। মারাত্মক, মানে আমি একদম মানে ধরতে গেলে মানে আমার ফেলেই দিয়েছিল বিছনায়, পুরো পুরো ফেলে দিয়েছিল। ওদিন পিওরও তো প্রচন্ড মাথা ঘুরছে, মানে ও আর টালমাটাল করছে শরীরটা, আর আমাকে তো পুরো বিছনায় ফেলে দিয়েছিল। তো যাই হোক, ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, আগাম শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, তো খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকে আমাকে এত এত ভালোবাসা দাও, আদর দাও, আর আমিও তোমাদের প্রত্যেককে খুব 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 ভালোবাসি। থ্যাংক ইউ।